তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা মনে করবার চেষ্টা করছো, কিন্তু কিছুতেই মনে করতে পারছো না। ঠিক তাই, একখানা বইয়ের নাম কিছুতেই স্মরণে আসছে না। বই? কিরকম বই? সেটাই তো প্রশ্ন। বইখানা কিনে পড়েছিলাম অনেক দিন আগে, আর একটা বিশেষ ঘটনার কথাও মনে আছে, কিন্তু বইখানার নাম মনে আনতে পারছি না বলে বুঝে উঠতে পারছি না ঘটনাটা কাল্পনিক কিংবা সত্য কাহিনী। কিন্তু ঘটনাটা কাল্পনিক হলে কি কিছু ক্ষতি আছে নাকি? আছে বই কি, খুব আছে। সেটা কাল্পনিক ঘটনা হলে আমার অনুমানও অমূলক বলে প্রমাণিত হবে। অনুমানটা কি সেটা তো বলো। ভদ্রেশ্বরের বাগানে আমার প্রতি নিক্ষিপ্ত বুলেটটা এসেছিল কিরকম আগ্নেয়াস্ত্রর ভেতর থেকে, সেটাই আমি বোঝবার চেষ্টা করছি। ভোরের আলো সবে ফুটেছে কলকাতার গড়ের মাঠ। গাছে গাছে বিহঙ্গদের ঐকতান। এখানে ওখানে অশ্ব চালনা করছে ইংরেজ ঘোড়া সওয়ারেরা। প্রাতঃভ্রমণে বেরিয়েছে আরও অনেকেই, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে আমাদের পরিচিত তিনটে মানুষকে: শখের গোয়েন্দা জয়ন্ত আর মানিক, এবং সঙ্গে পুলিশ কর্মচারী সুন্দরবাবু। শরৎ ঋতুর জন্য আসর ছেড়ে দেবার আগে শেষ বর্ষা যথেষ্ট বিক্রম প্রকাশ করে গিয়েছে গতকাল রাতেই। সারা শহরটা ঘণ্টা খানেক ধরে স্নান করেছে এমন ঘন বৃষ্টিধারায় যে পথের আর মাঠের অনেক জায়গাতেই জল থই থই করছে। রাত 2টোর পরে বৃষ্টি থেমেছে বটে, কিন্তু গড়ের মাঠ এখনও প্রাতঃভ্রমণের উপযোগী হয়ে ওঠেনি। তবুও প্রভাতী ভ্রমণে যারা অভ্যস্ত, এই সময়টা তারা ঘরের চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকতে চায় না। জয়ন্ত আর মানিক হচ্ছে এই জাতীয় জীব। কেবল সূর্যোদয়ের আগে নয়, সূর্যাস্তের পরেও একবার করে উন্মুক্ত আকাশ বাতাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে না পারলে তারা যেন আত্মস্থ হতে পারে না। এই বাতই কোনোদিনই ছিল না সুন্দরবাবুর, কিন্তু ইদানিং তার উদর দেশের বিপুলতা এতটাই বেড়েছে যে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন নিয়মিতভাবে প্রত্যহ কিঞ্চিত ব্যায়াম, অর্থাৎ অন্তত মাইল 2 পদব্রজে ভ্রমণ করতে। তাই ইচ্ছের বিরুদ্ধে আজকাল তাকে হতে হয়েছে জয়ন্তদের ভ্রমণ সঙ্গী। ভুঁড়ির দ্বারা ভারাক্রান্ত সুন্দরবাবু কিছুক্ষণ পদচালনা করার পর বেশ একটু শ্রান্ত স্বরেই বললেন, মানে পথের আর মাঠের অবস্থা দেখছো তো? দেখছি। আজ আমি কিছুতেই বেড়াতে আসতুম না। তবে এলেন কেন? তোমাদের উৎপাতের দায় পড়ে ভোর না হতেই কাক না চিল ডাকতেই বাসায় ঢুকে তুমি গাধার মতো ডাকাডাকি শুরু করলে। বাড়িতে ডাকাত পড়েছে ভেবে ছেলে মেয়েগুলো পর্যন্ত চমকে উঠল। তোমার ওই গর্ধ কণ্ঠকে রুদ্ধ করার জন্যই আজ আমাকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে হয়েছে। মানিক মুখ টিপে হাসতে হাসতে বললে, হ্যাঁ, আমাকে গাধা বলে আপনি যদি খুশি হন তাহলে আমার আপত্তি নেই, কিন্তু বাইরে এসে কি দেখছেন? কোনো বিশেষত চোখে পড়ছে না? বিশেষত্বের মধ্যে দেখছি কেবল কাদা, জল আর এই পিছল পথ। আর কিছুই দেখছেন না? তাহলে আপনার চোখে দোষ হয়েছে। শোনো, চোখের কিছু দোষ হয়নি, তাহলে আমি চশমা পরতুম। মানিক এদিক ওদিকে আঙুল নির্দেশ করে বললে, দেখছেন? সুন্দরবাবু এদিক ওদিকে দৃষ্টি নিক্ষেপ করে হতভম্বের মতো বললেন, না, কিছুই দেখছি না। আহা, ভালো করে চেয়ে দেখুন না। ওই যে মাঠের যেখানে জল জমে আছে, দেখুন, স্বর্গ যেন নেমে এসেছে মাটির কোলে। মানে স্বর্গ বলতে আমরা কি বুঝি? কোন দিকে তাকাই? আকাশের দিকে। হ্যাঁ, তো দেখুন, মাটির যেখানে জল জমেছে সেইখানে নেমে এসেছে টুকরো আকাশের সুন্দর নীলিমা। একটু পরেই দেখতে পাবেন ওখানে সাঁতার কাটছে কচি রোদের কাঁচা সোনালি। আবার সন্ধ্যার পর হয়তো দেখবেন ওখানে ফুটে আছে নতুন চাঁদের রূপলি জ্যোৎস্নাও। সুন্দরবাবু বেশ একটু ভরু তুলে বললেন, বাবা, কি ভয়ঙ্কর কাব্যি! জয়ন্ত এতক্ষণ নির্বাক ছিল, সামনে অগ্রসর হচ্ছিল। হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে বলল, সুন্দরবাবু। তার গলা শুনে সুন্দরবাবু যেন একটু চমকে উঠলেন। হ্যাঁ, কি হয়েছেটা কি? আঙুল দিয়ে একদিক দেখিয়ে জয়ন্ত বলল, ওই গাছটার তলায় কি পড়ে আছে দেখেছেন? একটা মানুষ শুয়ে আছে বলে মনে হচ্ছে। না, ওটা একটা রক্তাক্ত দেহ। খুব সম্ভবত ওটা মৃতদেহ। গড়ের মাঠে এমন ধারা দৃশ্য নতুন নয়। এগিয়ে চলুন তো, ব্যাপারটা কি দেখা যাক। সুন্দরবাবু একটা নিঃশ্বাস ফেলে বললেন, ব্যাপার আর কি, ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। এই মানিক এতক্ষণ আমাকে গড়ের মাঠে মাটির উপরে স্বর্গ দেখানোর চেষ্টা করছিল। এখন সামলাও বাবা স্বর্গের ঠেলা।
স্বর্গের বদলে ঘাড়ে হয়তো চাপলো একটা এই নতুন খুনের মামলা। সত্যি সুন্দরবাবু, আপনার সঙ্গে আমিও সহানুভূতি প্রকাশ করছি। এমন বৃষ্টিস্নাত অম্লান প্রভাত, মনে মনে করছিলুম কাব্যলোচনা, চোখের সামনে দেখছিলুম মাটির ফ্রেমে বাঁধানো জলের পটে অদ্ভুত নীলিমার সৌন্দর্য, আর প্রত্যেকে একটা রক্তাক্ত মৃত্যু এসে সব নষ্ট করে দিল। যা যা। সকলে তখন গাছতলায় এসে দাঁড়িয়েছে। সেখানে মাটির উপরে হাত পা ছড়িয়ে চিত হয়ে পড়ে রয়েছে একটা মানুষের নিশ্চল দেহ। প্রথম দৃষ্টিতেই বোঝা যায় সেটা মৃতদেহ ছাড়া আর কিছুই নয়, কারণ তার মুখের অস্তিত্ব নেই বললেই হয়। কপালের তলা থেকে চিবুক পর্যন্ত মুখের সমস্ত অংশটা একেবারে লুপ্ত হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে কেবল চাপ বাঁধা রক্তের মধ্যে খানিকটা ছিন্ন বিচ্ছিন্ন মাংস। বিভৎস দৃশ্য। সুন্দরবাবু বললেন, আত্মহত্যা নয়, হত্যার মামলা। কেউ ছড়রা ভরা শটগান ছুড়ে বেচারার মুখ উড়িয়ে দিয়েছে, আর বন্দুকটা ছোড়া হয়েছে কাছ থেকে, না হলে মুখটা এমনভাবে উড়ে যেত না। জয়ন্ত বসে পড়ে মৃতদেহের উপর হালকা হাত রেখে আবার বলল, দেহটা এখনো একেবারে ঠান্ডা হয়ে যায়নি, খুব সম্ভবত এর মৃত্যু হয়েছে কয়েক ঘন্টা আগে। চারিদিকে কত রক্ত দেখেছো? তার মানে একে হত্যা করা হয়েছে এইখানেই। ঘটনাটা ঘটেছে বৃষ্টি থামবার পরে কোনো এক সময়, নাহলে কালকের প্রবল বৃষ্টিপাতে মৃতদেহের উপর সমস্ত রক্ত ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে যেত। রাত 2টোর আগে বৃষ্টি থামেনি। আমরা ঘটনাস্থলে এসেছি সকাল 5:30টার পরে। হত্যাকারী কাজ সেরেছে এরই মধ্যে। এটা হচ্ছে একটা যুবকের লাশ, জুতো আর পরনের কাপড় দেখলেই বোঝা যায় ভদ্রঘরের ছেলে, কিন্তু গায়ে রয়েছে কেবল একটা গেঞ্জি। গভীর রাতে কেবল গেঞ্জি পরে ভদ্রঘরের ছেলে কি গড়ের মাঠে বেড়াতে আসে? হত ব্যক্তিকে বোধ হয় কোনো গাড়িতে করে এখানে আনা হয়েছিল। হত্যাকাণ্ডের পর হয়তো তার উপরকার জামাটা অপরাধী খুলে নিয়ে গিয়েছে। কেন? সহজে যাতে শনাক্ত না করা যায়। মানিক নিচু হয়ে মাটির উপর থেকে একখানা খাম তুলে নিয়ে তার উপরে চোখ বুলিয়ে বলল, কিন্তু খুব সম্ভব হত্যাকারী দেখতে পায়নি যে এই খামখানা মৃত ব্যক্তির জামার পকেট থেকে এখানে পড়ে গিয়েছিল। খামের উপর কারোর নাম আর ঠিকানা আছে? হ্যাঁ, এই তো, শ্রীযুক্ত মণিমোহন বসু, 10 নম্বর বলাইশিল স্ট্রিট, কলকাতা। এটা একটা বড় সূত্র। ওটা হয় হত ব্যক্তি, নয় হত্যাকারীর নাম আর ঠিকানা। আচ্ছা, খামের ভিতরে কোনো চিঠি আছে? হ্যাঁ, এই তো, এই যে বাজে চিঠি। শালিকার 25 নম্বর সুন্দর সেন রোড থেকে এক চন্দ্রনাথ রায় মণিমোহনকে তার সঙ্গে দেখা করবার জন্য অনুরোধ করেছেন। বাজে চিঠি নয়, ওটাও কাজে লাগবে। সুন্দরবাবু, আপনার পায়ের কাছে একটা মানিব্যাগ পড়ে আছে না? সুন্দরবাবু সেটা কুড়িয়ে নিয়ে বললেন, হ্যাঁ, কিন্তু এই ব্যাগের ভেতর তো ফাঁকা। জয়ন্ত আশেপাশের জমি পরীক্ষা করতে করতে বলল, দেখছি এখানে বৃষ্টি ভেজা মাটির উপরে 3 জন লোকের আলাদা আলাদা পায়ের ছাপ আছে। দেখলাম 3 জনের একজন হচ্ছে নিহত মণিমোহন, তাহলে আর 2 জনকে নিশ্চয়ই হত্যাকারী। সুন্দরবাবু, পদচিহ্নগুলোর প্লাস্টারের ছাপ তোলবার ব্যবস্থা করতে হবে। যাক বাবা, প্রথমেই এতগুলো সূত্র পাওয়া গেল, এই মামলাটা কিনারা করতে বেশি বেগ পেতে হবে না। আরও একটা কথা বোঝা যাচ্ছে, ঘটনাস্থলে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। হত ব্যক্তি নিশ্চয়ই তার সঙ্গীদের চিনত, তাদের বিশ্বাস করত, নইলে রাত 2টোর পর গড়ের মাঠে এমন নির্জন জায়গায় তাদের সঙ্গে বিনা বাধায় আসতে রাজি হতো না। আপাতত এই পর্যন্ত। সূর্য উঠেছে, চারিদিকে লোকের ভিড়। এই চলো মানিক, স্থানান্তরে প্রস্থান করি। মণিমোহন বসু, 10 নম্বর বলাইশিল স্ট্রিট। সুন্দরবাবু যথাস্থানে গিয়ে হাজির হয়ে দরজার কড়া নাড়তে লাগলেন। কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধ ভদ্রলোক। সুন্দরবাবুর ধরাচুরো দেখে চমকে উঠলেন যেন খানিকটা। সুন্দরবাবু বললেন, বলছি, এই বাড়িতে মণিমোহন বসু বলে কেউ থাকে? থাকে। মণি আমার ছেলে। আপনার নাম কি? মহেন্দ্রমোহন বসু। আমি মণিবাবুর সঙ্গে দেখা করতে চাই। মণি কাল থেকে বাড়িতে ফেরেনি, তার জন্য আমরা বড়ই ভাবছি। সে তো না বলে বাইরে কখনো রাত কাটায় না। বটে, তা আপনার ছেলের বয়স কত? 28। গায়ের রং? উজ্জ্বল শ্যাম। এক হারা কিন্তু বলিষ্ঠ দেহ। আগে হ্যাঁ। বাইরে যাওয়ার সময় কিরকম পোশাক পরেছিল? সিল্কের পাঞ্জাবি, সরু কালপেড়ে মিলের ধুতি, পায়ে ব্রাউন রঙের জুতো। শুনুন, আপনি আমার সঙ্গে একটু আসুন। কোথায়? মর্গে।
মহেন্দ্র দুই চোখ বিস্ফারিত হয়ে উঠল, সবিস্ময় বললেন, মর্গে? আপনার জন্য আমার খুব খারাপ লাগছে, কিন্তু না বলে উপায় নেই। আজ আমরা একটা লাশ পেয়েছি, সেটা আপনার ছেলের দেহ হতে পারে। মহেন্দ্র যেন টলে পড়ে যাচ্ছিল। সুন্দরবাবু তাড়াতাড়ি দুহাতে তাকে ধরে ফেললেন, বললেন, শান্তন শান্তন মহেন্দ্রবাবু, আসুন আমার সঙ্গে। আমার অনুমান হয়তো সত্যি নয়। সবাধারে গিয়ে সন্দেহ কিন্তু সত্য বলেই প্রমাণিত হল। যদিও সবের মুখ চেনবার উপায় নেই, তবু দেহটা পরীক্ষা করেই মহেন্দ্র কেঁদে উঠলেন। এ আমারই মণিমোহন। কিছুক্ষণ পর শোকের প্রথম ধাক্কাটা সে যখন খানিকটা সামলে নিল, সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, আপনার ছেলে কি কাজ করত? মার্চেন্ট অফিসে চাকরি করত, কিন্তু আপাতত বেকার হয়ে বসেছিল। দেখুন মহেন্দ্রবাবু, আমাদের ধারণা মণিমোহন যাদের হাতে মারা পড়েছে সে তাদের চিনত। তা সে কিরকম লোকের সঙ্গে মেলামেশা করত আপনি কি জানেন? যতদূর জানি আমার ছেলের অসৎসঙ্গ ছিল না। সে নিজেও ছিল শান্তশিষ্ট, অতি ভদ্র, মেলামেশাও করতো সেই রকম সব লোকের সঙ্গে। তার কোনো ঘনিষ্ঠ বন্ধুকে আপনি চেনেন? হ্যাঁ চিনি, কিন্তু তার সবচেয়ে ঘনিষ্ঠতা ছিল একজনের সঙ্গে। তার নাম নন্দলাল। ঠিকানা? ওই 5 নম্বর রায় রোড। তার সম্বন্ধে আর কিছু বলতে পারেন? নন্দ বড়ই ভালো ছেলে, মনেরই সমবয়সী, কে সরকারের বিখ্যাত জুয়েলারি ফার্মের ক্যাশিয়ার। তা মণিমোহনের আর কোনো বন্ধুর কথা জানেন? বিশেষ কিছু খবর রাখি না। নন্দের মতো ঘনিষ্ঠ বন্ধু বলে আর কাউকে জানি না। তবে হালে বলুন বলুন, থামলেন কেন? হালে মনির সঙ্গে একটি লোকের আলাপ হয়েছে বটে। লোকটিকে আমার ভালো লাগতো না। ভালো লাগতো না কেন? প্রকৃতির কথা জানি না, তবে আকৃতি ছিল তার বিরুদ্ধে। অত্যন্ত কাঠখোট্টা চেহারা। তার নাম? চন্দ্রনাথ রায়। নামটা শুনেই সুন্দরবাবু যেন একটু জাগ্রত হয়ে উঠলেন। ঘটনাস্থলে যে চিঠিটা পাওয়া গেছে তার লেখকের নামও চন্দ্রনাথ রায়। তিনি বললেন, চন্দ্রনাথ কি শালিখার 25 নম্বর ওই সুন্দর সেন রোডে থাকে? ঠিক জানি না, তবে সে শালিখাতেই থাকে বটে। চেহারাটা একটু কেমন বলুন? রং কালো, আর 1 পোঁচ বেশি কালো হলেই সে আফ্রিকার দলে গিয়ে ভিড়তে পারত। মাথায় 6 ফুটের কাছাকাছি, রীতিমতো বলবান দোহারা দেহ, খেঁদা নাক, খুদে খুদে চোখ, দৃষ্টি তীক্ষ্ণ, দাড়িগোপ কামানো, সর্বদাই কোট প্যান্ট পরে, আর হাতে একগাছা মোটা বাঘ মারা লাঠি। বাঁ হাতের কোড়ে আঙুলের আধখানা নেই। তা যে বর্ণনা পেলুম, ভিড়ের ভিতর থেকেও চন্দ্রনাথকে চিনে নিতে দেরি লাগবে না। আচ্ছা মহেন্দ্রবাবু, কেবল চেহারার জন্য কি আপনার চন্দ্রনাথকে ভালো লাগতো না? না, তার গলার আওয়াজ যেমন কর্কশ, কথাবার্তাও তেমন রুক্ষ। তার সঙ্গে মেলামেশার পর থেকেই মনির প্রকৃতিও যেন একটু বেশি বদলে গিয়েছিল। কিরকম? তার হাব ভাব, ব্যবহার কিঞ্চিত রহস্যময় হয়ে উঠেছিল। তার মানে? সে যেন সর্বদাই কি চিন্তা করত। বাড়ির কারোর সঙ্গে কথা কইতে চাইতো না, আমাকেও যেন এড়িয়ে চলবার চেষ্টা করত। আমরা ভাবতুম বেকার বসে আছে বলেই হয়তো এমন মন মরা হয়ে আছে। তাও অসম্ভব নয় তো। খুব সম্ভব তাই, কিন্তু মনির আরও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করেছিলাম। বলুন বলুন। মনি আগে সন্ধ্যার সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরে আসতো, কিন্তু ইদানিং বাড়ি ফিরতে তার রাত 10টা-11টা হয়ে যেত। তা কতদিন থেকে এটা লক্ষ্য করেছেন? চন্দ্রনাথের সঙ্গে মনির আলাপ হওয়ার পর থেকেই। চন্দ্রনাথের আবির্ভাব হয়েছে কতদিন? সে প্রথমে আমার বাড়ি আসে 5 মাসেক আগে। মহেন্দ্রবাবু, মৃতদেহের মুখ নেই বললেই হয়। ওই দেহ যে আপনারই পুত্রের, সেটা ঠিক চিনতে পেরেছেন তো? মহেন্দ্র খানিকটা ভাঙা গলাতেই বলল, এই কোনো সন্দেহ নেই। আমি বাপ, আমার নিচের ছেলের দেহ আমি চিনতে পারবো না? সেই রং, সেই গড়ন, আঙুলে পলার আংটি, পায়ে সেই জুতো, পরনের কাপড়েও আমাদের ধোপার মার্কা। বেশ বুঝেছি মশাই, আমারই কপাল পুড়েছে। সুন্দরবাবু খানিকটা মমতা ভরা গলায় বললেন, নিয়তি বড় নিষ্ঠুর, বুঝলেন? তার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই। আপাতত আমার আর কোনো জিজ্ঞাসা নেই, আপনি যেতে পারেন। মহেন্দ্র চলে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দরবাবু ভাবতে লাগলেন, শালঘের চন্দ্রনাথ, রঙে কাফরি, মানে চন্দ্রকানা, ছেলের নাম পদ্মলোচন, আকৃতি আর প্রকৃতিও নাকি সন্দেহজনক। ঠিক আছে, এবার আমি তোমার দিকেই পদচালনা করব। কিন্তু সুন্দরবাবুকে বেশি দূর পদচালনা করতে হলো না।
কারণ সভাগারের বাইরে আসতেই তিনি দেখলেন একখানা মোটর এসে সেখানে দাঁড়ালো এবং সেই গাড়ির ভেতর থেকে নেমে পড়ল এক যুবক, মুখের ভাব উদ্বিগ্ন। কাছে এসে বলল, আপনি তো সুন্দরবাবু? হুম। হ্যাঁ, আমি আপনার কাছেই এসেছি। কেন? হ্যাঁ, আমার ছোট ভাই নন্দলাল কাল সন্ধ্যের সময় বাড়ি থেকে বেরিয়েছে, এখনও ফেরেনি জানেন। থানায় খবর দিতে গিয়ে শুনলাম আপনারা নাকি কি একটা মৃতদেহ পেয়েছেন। আমি কি দেহটা একবার দেখতে পাবো? তা সেটা দেখে কি হবে? না মানে দেহটা যদি নন্দের হয়। অসম্ভব, তা শনাক্ত হয়ে গিয়েছে। কে শনাক্ত করেছে? যার লাশ তার বাপ নিজে। ভগবান করুন ও দেহ যেন অন্যেরই হয়। দয়া করে আমাকে কি একটাবার দেখার সুযোগ দেবেন প্লিজ। আরে বাবা, খুনের মামলা যা আমার চোখের বালি। আমার মগজে এখন বোবো করে চরকি ঘুরছে। এখন এসব বাজে ব্যাপার ভালো লাগছে না, আমি চললুম। খানিকটা বিরক্ত মুখেই সুন্দরবাবু বেরোনোর জন্য উদ্যত হলেন। যুবক হাত জোর করে বিনীতভাবে বলল, দয়া করুন না, একটাবার দেখতে দিন। এ আপনি তো ভারী ছিঁড়ে যোগ দেখছি। ওফ, বেশ চলুন, নয়ন সার্থক করুন তো। মৃতদেহের উপরে প্রায় আধ মিনিট চোখ বুলিয়ে যুবক চিৎকার করে কেঁদে উঠল। সুন্দরবাবু বিস্মিত কণ্ঠে বললেন, আরে গেল, খামোখা কান্নাকাটি করছেন কেন? এই তো আমার ভাই নন্দলালের দেহ। যা ভেবেছি তাই, আমাদের এই সর্বনাশ হয়ে গেছে। আরে আপনি পাগল নাকি? না, আমি পাগল নই মশাই, পাগল নই। বিশ্বাস না হয় ওর কাপড়টা তুলে দেখুন, হাঁটুর উপরে 2 ইঞ্চি লম্বা কারো জরুলের দাগ আছে। সুন্দরবাবু এগিয়ে গেলেন, কাপড় সরানো হলো। হাঁটুর উপরে সত্যি সত্যি রয়েছে 2 ইঞ্চি লম্বা কালো জরুলের চিহ্ন। আপনার ভাইয়ের নাম নন্দলাল? নন্দলাল মিত্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাড়ি ওই 5 নম্বর রায় রোডে? আগে হ্যাঁ। তার এক বিশেষ বন্ধুর নাম মণিমোহন বসু? হ্যাঁ হ্যাঁ। সুন্দরবাবু টুপি খুলে নিজের টাকে চুলকোতে খানিকটা হতভম্বের মতোই বললেন, এ কি কাণ্ড রে বাবা! এটা খুনের মামলা না হেয়ারির মামলা? উফ! প্রভাতী চায়ের আসরের জন্য দুজনে প্রস্তুত হচ্ছে। এমন সময় হন্তদন্তের মতো সুন্দরবাবুর প্রবেশ। জয়ন্ত বলল, কি সুন্দরবাবু, হাঁপাচ্ছেন কেন? ও দৌড়ে দৌড়ে আসছি তো। ও বাবারে! দৌড়ে দৌড়ে? প্রায় পাছে চা পানের মহেন্দ্র খন্ডে উতরে না যায়, সেই ভয়ে সবেগে পদে চালনা করছিল। গেল 3 দিন তোমাদের সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি। এই ভয় হলো আসর থেকে বুঝি নামটাই না কাটা যায়। তাহলে কি গেল 3 দিন বাড়িতে বসে চা পান করেছেন? পাগল, আমার বাড়ির চা আমি ছুঁই না। সে যেন এ নালতির মতন। আর দোকানের চাও খাই না, ঘোলাটে গঙ্গা জল। দূর, আজ 3 দিন আমার চা খাওয়াই হয়নি। ব্যাপার কি? গড়ের মাঠের সেই হত্যাকাণ্ডের ঠেলা। হন্তদন্তের মতো খালি তদন্ত আর তদন্ত আর তদন্ত করতে হয়েছে। সূত্র পেয়েছি ঢের, কিন্তু ওই সব সূত্র জট পাকিয়ে যাচ্ছে বাবা। আচ্ছা, আগে চেয়ারাসীন হন, উদর দেশের চায়ের দুর্ভিক্ষ নিবারণ করুন, তারপর সব কথা শুনব। সুন্দরবাবু বসে পড়ে বললেন, তাজ চায়ের সঙ্গে এর নতুন কোনো বিশেষত্ব আছে নাকি? বিশেষ কিছুই নয়, আমেরিকান ব্রেকফাস্ট, বিস্কিট, টমেটো অমলেট আর কড়াইশুটির কচুরি। ব্যাস ব্যাস ব্যাস, ওতেই আমি খুশি হতে পারবো। এ সত্যি বলতে কি ভায়া, বাড়ির চা আর ভালো লাগে না। কেন জানো? তোমার এই বৌদিদিটি দ্রৌপদী নন। নতুন পুরাতন যে কোনো রন্ধনে তিনি একেবারে মূর্তি নিরাশা। কথাই বলে চাটা, আর চায়ের সঙ্গে কিছু টা না থাকলে এই চা কখনো সুপেও হয় বলো? সুন্দরবাবু, আপনার বৌদিদি দ্রৌপদী হলে আপনি কি তাকে সহ্য করতে পারতেন? মানে? দ্রৌপদীর কিন্তু 5 জন স্বামী ছিল। দেখ, খালি কথার ছল ধরা। আচ্ছা, এই জয়ন্ত, টমেটো অমলেট পদার্থটা কি গো? অমলেটের ভিতরে মাখনে ভাজা কুচি কুচি পেঁয়াজ আর টমেটোর পুর, খুব সহজ রান্না। হ্যাঁ, কিন্তু খেতে মজা তো। নাম শুনেই না জিভে জল আসছে। কোথায় হে শ্রী মধুসূদন, শীঘ্র দেখা দাও। ট্রে হাতে মধুর প্রবেশ।
চা পর্ব শেষ হবার আগে সুন্দরবাবু তার বাক্যালাপ করবার চেষ্টা করলেন না। জয়ন্ত বলল, অতঃপর আচ্ছা, তোমরা মর্গের ব্যাপারটা তো আগেই শুনেছ। বেশ, তারপর থেকে আরম্ভ করি। শালিখার ওই চন্দ্রনাথ রায়ের সন্ধানে গিয়েছিল, বুঝলে, কিন্তু তার বাসা খালি, বাইরে থেকে তালাবন্ধ। খবর নিয়ে জানলুম হত্যাকাণ্ডের দিন বিকেলে একখানা কালো রঙের ওই সিরান গাড়িতে সে নাকি কোথাও চলে গিয়েছে। গাড়িখানা তার নিজের? হ্যাঁ, গাড়ি চালাতো নিজেই। বাসায় কি সে একলাই থাকতো? হ্যাঁ, অর্থাৎ চাকর, বামুন, দারোয়ান নিয়ে একলা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও সকলেও অদৃশ্য হয়েছে। এইটাই সন্দেহজনক। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, অসাধারণ মামলা বটে। মহেন্দ্রবাবু লাশ দেখে বলেছেন সেটা তার পুত্র মণিমোহনের মৃতদেহ, আর একজন বলছে সে দেহটা হচ্ছে তার দাদা নন্দলালের। দ্বিতীয় ব্যক্তির কথা মতো লাশের জানুর উপরে তুলে দেখা গিয়েছে 2 ইঞ্চি লম্বা কালো জরুলের দাগ। মনে হচ্ছে দ্বিতীয় ব্যক্তির কথাই ঠিক, কারণ লাশের মুখ নেই। মহেন্দ্রবাবুর ভ্রম হওয়া অসম্ভব নয়। শুনলুম এই মণিমোহনের আর নন্দলালের দেহের রং, উচ্চতা, গড়ন পিটানো সব নাকি প্রায় একই রকম। হ্যাঁ, এখানে প্রশ্ন ওঠে অনেকগুলো। ধরলুম হত ব্যক্তি হচ্ছে নন্দলাল, তাহলে হত্যাকারীকে মণিমোহন। কিন্তু মহেন্দ্রের মুখে প্রকাশ নন্দ ছিল তার সবচেয়ে বড় বন্ধু। সে অমন বন্ধুকে হত্যা করবে কেন? ঘটনাস্থলে আর এক ব্যক্তির পদচিহ্ন পাওয়া গিয়েছে, সেই বাকে শালিখার চন্দ্রনাথ। সে এখানে কোন ভূমিকায় অভিনয় করেছে? নিশ্চয়ই মহাত্মার ভূমিকা নয়, কারণ সেও গা ঢাকা দিয়েছে। হ্যাঁ, ভালো কথা, যে 3 জন লোকের পায়ের দাগ পাওয়া গিয়েছে তার প্লাস্টারের ছাঁচ তোলা হয়েছে। তারপর এক জোড়া ছাপের সঙ্গে হত ব্যক্তির অর্থাৎ নন্দের জুতো অবিকল খাপ খেয়ে গেছে। মণিমোহনের বাসা থেকে তার জুতো সংগ্রহ করেছি, তার জুতো মিলে গেছে আরেক জোড়া ছাপের সঙ্গে, কিন্তু এই তৃতীয় ব্যক্তিকে পাইনি, তাই এই ছাপের সঙ্গে জুতো মেলানো হয়নি। কিন্তু আপনি আরও কিছু দূর অগ্রসর হতে পেরেছেন। পদচিহ্নের ছাপ বিশেষভাবে প্রমাণিত করছে দুটো সত্য। প্রথমত, ঘটনাস্থলে মণিমোহনের উপস্থিতি। দ্বিতীয়ত, হত ব্যক্তি নন্দ ছাড়া আর কেউই নয়। মামলাটা অনেকখানি হালকা হয়ে এলো নাকি? কিন্তু মামলাটার আর কোন কোন দিক আরো ভারী হয়ে উঠছে তো। কিরকম? হ্যাঁ, বলেছি তো, নন্দ ছিল কে? সরকারের বিখ্যাত জুয়েলারি ফার্মের ক্যাশিয়ার। সেখানে এক নতুন কাণ্ড হয়ে গিয়েছে। বুঝেছি, চুরি। সুন্দরবাবু বেশ খানিকটা সবিস্ময় বললেন, কেমন করে বুঝলে? জয়ন্ত রূপোর ডিবে বার করে একটি নস্যি গ্রহণ করলে, মানে কৌতূহলী চোখে তার দিকে তাকালে। সে জানে এই নস্যি গ্রহণটা হচ্ছে বন্ধুর বিশেষ আনন্দের লক্ষণ। আরে তুমি কেমন করে বুঝলে? এটা আমার আন্দাজ মাত্র। বারে, এমন যুক্তিহীন আন্দাজেরও আবার কোনো কারণ নেই। কারণ আছে বই কি। আমার আন্দাজ মোটেই যুক্তিহীন নয়। লোকে অকারণে নরহত্যা করে না, কিন্তু গোড়া থেকেই এই হত্যাকাণ্ডের মধ্যে আমি কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছিলাম না। এখন বেশ বোঝা যাচ্ছে যে নন্দ মারা পড়েছে ওই টাকার জন্যেই। যদিও হত ব্যক্তি বিখ্যাত এক জুয়েলারি ফার্মের ক্যাশিয়ার, এই শুনে একটা সন্দেহ আমার মনে উঁকি মারছিল। এখন জানা গেল আমার সন্দেহ একেবারে অমূলক নয়। সুন্দরবাবু, আন্দাজে আমি আরও একটা কথা বলতে পারি। পারো নাকি? বলে ফেলো না। কে সরকারের ফার্ম থেকে মোটা রকম চুরি হয়ে গিয়েছে, আর চুরির জন্য দায়ী ওই হত নন্দলাল। সুন্দরবাবু বিস্ফারিত চোখে তালে তালে 3 বার তালি দিলেন, বললেন, ঠিক ঠিক ঠিক, বারে আন্দাজ, বারে জয়ন্ত। এখন আসল ব্যাপারটা খুলে বলুন দেখি। কে সরকার নিজে থানায় অভিযোগ করতে এসেছিলেন। কিসের অভিযোগ? আর চুরি বলেই ধরে নাও, চুরিটা হয়েছে হত্যাকাণ্ডের দিনেই। কে সরকার বসত বাড়ি আর দোকান এক জায়গায় নয়। তার দোকান বন্ধ হতো সন্ধ্যার মুখে। সেদিন দোকান বন্ধ হবার আগে জরুরি কাজের জন্য তাকে বাড়িতে ফিরতে হয়েছিল। কথা ছিল দোকানের ক্যাশ নিয়ে দোকান বন্ধ করে নন্দ তার বাড়িতে গিয়ে জমা দিয়ে আসবে, কিন্তু নন্দ সেদিন ক্যাশ নিয়ে দোকান থেকে বেরিয়েই একেবারে অদৃশ্য হয়ে গিয়েছে। আচ্ছা, টাকার পরিমাণ কত? 13,550। আচ্ছা, নন্দর সম্বন্ধে কে সরকারের ধারণা কি? অত্যন্ত উচ্চ। বললেন নন্দ অতিশয় বিশ্বাসী আর সৎ চরিত্র, তার দ্বারা কোনো রকম অসৎ কাজ হওয়া অসম্ভব। ঠিক, আমারও এই বিশ্বাস।
জয়ন্ত, আরও একটা এমন ব্যাপার জানা গিয়েছে যা তুমি কিছুতেই আন্দাজ করতে পারবে না। পদে পদে আন্দাজে ঢিল ছোড়ার অভ্যাস আমার নেই। লাশের পরনে যে গেঞ্জি আর কাপড় ছিল তা নন্দের নয়, মণিমোহনের। শুনে বিস্মিত হলুম না। নন্দের পরনে কোট বা অন্যরকম জামাও ছিল। অপরাধীরা তা খুলে নিয়ে গিয়েছে। প্রথম দিনেই আন্দাজে এই কথাটা আপনাকে বলেছিলাম। সুন্দরবাবু, দোকান থেকে নন্দ সেদিন বাসায় ফিরে এসেছিল? হ্যাঁ, তার বাসা দোকান থেকে কে সরকারের বাড়িতে যাবার পথেই পড়ে। বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে আবার সে ফিরে যায়। হ্যাঁ, মালিকের বাড়িতে টাকাগুলো পৌঁছে দেবার জন্য। তারপরে ঘটনাগুলো আমি কিছু কিছু আন্দাজ করতে পারছি। আবার আন্দাজ? নন্দ পথ দিয়ে যাচ্ছে, হঠাৎ মণিমোহনের সঙ্গে দেখা। আমার বিশ্বাস সে ছিল শালিখার চন্দ্রনাথের কালো রঙের বুইক সিডান গাড়িতে, আর গাড়ি চালাচ্ছিল চন্দ্রনাথ নিজেই। মণিমোহনের আহ্বানে নন্দ গাড়িতে এসে ওঠে। নন্দের কাছে কত টাকা আছে প্রকাশ পায়। তার পরের ব্যাপারগুলো ঠিক আন্দাজ করতে পারছি না। নন্দ গাড়িতে ওঠে সন্ধ্যার সময়, কিন্তু মারা পড়ে অন্তত রাত 2টোর পরে। মাঝের কয়েক ঘন্টার হিসাব হত্যাকারী ধরা না পড়লে জানা যাবে না। নন্দকে হত্যা করে চন্দ্রনাথ আর মণিমোহন। আমার বিশ্বাস আসল হত্যাকারী হচ্ছে চন্দ্রনাথই। মণিমোহন বোধহয় সহস্তে বন্ধু হত্যা করেনি। তারপর মৃতদেহর গড়ন পিটন প্রায় মণিমোহনের মতোই, তাই পরনেও রইল মণিমোহনের জামা কাপড়। সুতরাং সেটা মণিমোহনের দেহ বলেই শনাক্ত হওয়া স্বাভাবিক। সকলে বুঝবে কোনো অজানা ব্যক্তি অজানা কারণে মণিমোহনকে হত্যা করেছে। ওদিকে পুলিশ ভাবত নন্দ জুয়েলারি ফার্মের টাকা চুরি করে পলাতক হয়েছে। অপরাধীরা খুব মাথা খেলে প্ল্যান তৈরি করেছিল বটে, কিন্তু সব ব্যর্থ করে দিলে তুচ্ছ একটা জরুল আর কতগুলো পায়ের দাগ। সুন্দরবাবু, এবারে আপনার মামলাটা পরিষ্কার হয়ে গেল তো? তা তো গেল দেখছি, কিন্তু আমার আর একটা আন্দাজ এই, কাজ হাসিলের পর চন্দ্রনাথ হয়তো মণিমোহনকেও হত্যা করেছে। আন্দাজেই তুমি কেল্লাফাতে করবে দেখছি। এখন চন্দ্রনাথকে হস্তগত করবার উপায়টাও একটু বাতলে দিতে পারো তো? এমন সময় মধু ঘরে এসে ঢুকল। শালকে থেকে একটি বাবু দেখা করতে এসেছেন। জয়ন্ত খানিকটা চমকে বলল, শালকে থেকে? নাম বলেছে? আগে হ্যাঁ, চন্দ্রনাথ রায়। সুন্দরবাবু বাঘের মতো লাফিয়ে উঠলেন। বুঝলাম। সত্যি সত্যি ব্যাপারটা কল্পনাতীত। পলাতক আসামি চন্দ্রনাথ নিজেই দেখা করতে এসেছে তাদের সঙ্গে। মামলাটার গোড়াতেই কোনো গলদ নেই তো? অবাক হয়ে ভাবতে লাগলো জয়ন্ত আর মানিক। সুন্দরবাবু খানিকটা খুশি ভরা গলায় বললেন, আমাদের ভাগ্য ভালো, শিকার নিজেই জালে পড়তে চায়। সুন্দরবাবু, এখন চন্দ্রনাথকে নিয়ে কি করবেন? আরে করবো গোটা কয়েক প্রশ্ন, তারপর তাকে থানায় নিয়ে গিয়ে ঘটনাস্থলে পাওয়া ওই তৃতীয় ব্যক্তির পদচিহ্নের সঙ্গে তার জুতো মিলিয়ে দেখব। মধু, বাবুকে এখানে নিয়ে এসো। মধু চলে গেল। অনতি বিলম্বেই ঘরের ভিতরে চন্দ্রনাথের প্রবেশ। সুন্দরবাবু লক্ষ্য করে দেখলেন যে মণিমোহনের পিতার বর্ণনার সঙ্গে তার চেহারা মিলে যায় অবিকল। প্রায় 6 ফুট লম্বা, বলিষ্ঠ, ঘোর কৃষ্ণবর্ণ দেহ। নাকটা একটু ভোঁতা, কুতকুতে চোখে তীক্ষ্ণ দৃষ্টি। মুখে দাড়িগোঁফ নেই, পরনে প্যান্ট কোট, হাতে বেজায় মোটা একটা লাঠি। বাঁ হাতে আধখানা কাটা করে আঙুল। দিব্য নিশ্চিন্ত ভাবে এবং সপ্রতিভ মুখে ঘরে ঢুকেই চন্দ্রনাথ বলল, আমি এসেছি সুন্দরবাবুর সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে? কিন্তু এখানে কেন? এটা কি আমার ডেরা নাকি? মোটেই নয়, মোটেই নয়। কে না জানে বাঘ থাকে বনে আর পুলিশ থাকে থানায়। আমি থানাতেও ধর্ণা দিতে গিয়েছিলাম, সেখান থেকেই তো পেয়েছি এখানকার ঠিকানা। লোকটার প্রগল্ভতা দেখে সুন্দরবাবুর মনে হলো ক্রোধের সঞ্চার, কিন্তু তিনি প্রকাশ করলেন না। বললেন, আপনার নাম চন্দ্রনাথ রায়? মহাশয় পিতৃদেব কি অন্ধ ছিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ। তবে মশাইকে কি সচক্ষে দেখে তিনি আপনার নাম রাখেননি? চন্দ্রনাথ নীরস কণ্ঠে হেসে উঠল, বলল, হ্যাঁ ঠিক কথাই। আমার গায়ের রংটা যে চাঁদের মতো নয় সেটা আমিও জানি। হ্যাঁ, বাবার হয়তো ভ্রম হয়েছিল, সে কথা অস্বীকার করলে চলে না। কিন্তু কি করব বলুন, পিতা হচ্ছে দেবস্থানীয়, পুত্র হয়ে তার ভ্রম শোধরাবার চেষ্টা আমি কখনো করিনি। বেশ, তাহলে বাপের সুপুত্রের মতন ওই চেয়ারখানার উপরে গিয়ে একটু বসুন দেখি, আমি গোটা কয়েক প্রশ্ন করতে চাই।
চেয়ারখানা হরহর করে সুন্দরবাবুর খুব কাছে টেনে নিয়ে চন্দ্রনাথ বসে পড়ল। তারপর মোটা লাঠি গাছা পায়ের মাঝখানে রেখে তার উপরে দুহাত রেখে বলল, আপনার প্রশ্নগুলো শ্রবণ করার জন্য আমার দুই কর্ণ অতিশয় ব্যগ্র হয়ে উঠেছে। এ কিরকম ট্যাঁটা অপরাধী! পুলিশ দেখে দূরে সরে দাঁড়ানো দূরের কথা, পুলিশের গা ঘেঁষে বসতেও ভয় পায় না। ভালো কথা তো নয়। যা দিনকাল পড়েছে সাবধানের মান নেই। সুন্দরবাবু নিজেই একটু সরে গিয়ে বসলেন। চন্দ্রনাথ হাসতে লাগলো মুখ টিপে। সুন্দরবাবু বললেন, তা হঠাৎ আমার সঙ্গে আপনার দেখা করবার শখ হলো কেন? শুনলাম সেদিন নাকি আপনি আমার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বেড়াতে নয়, আপনাকে খুঁজতে। বেশ তাই, কিন্তু কেন? নন্দলাল মিত্র খুন হয়েছে, জানেন? নন্দলাল? সে আবার কে? বাবা, একেবারে আকাশ থেকে পড়লেন যে! মণিমোহন বসুর বিশেষ বন্ধু নন্দলালকে চেনেন না নাকি? না, আমি কেবল মণিমোহনকেই জানি। বটে, তা গেল 25 তারিখে মণিমোহনের সঙ্গে আপনার দেখা হয়নি? না। তো ওই দিন ওই তারিখে আপনি কোথায় ছিলেন? সন্ধ্যে পর্যন্ত বাসাতেই ছিল। তারপর হঠাৎ এক আত্মীয়র মারাত্মক অসুখের খবর পেয়ে তাড়াতাড়ি চলে যেতে হলো। চাকর, বামুন, দারোয়ান সবাইকে নিয়ে? নিশ্চয়ই, একলা মানুষ আমাকে কে দেখবে? আপনার দেশ কোথায়? এখান থেকে 40 মাইল দূরে, ভজনপুরে। আপনার শর্ট গান আছে? হ্যাঁ আছে, অন্যরকম বন্দুকও আছে। মণিমোহন আপনার বন্ধু? হ্যাঁ, নতুন বন্ধু। তাকে আপনি একখানা চিঠিও লিখেছিলেন 25 তারিখে আপনার সঙ্গে দেখা করবার জন্যে? হ্যাঁ। তা সে আপনার সঙ্গে দেখা করেছিল? না। তো ওই তারিখের পর তার সঙ্গে আপনার আর দেখা হয়েছে? না। এখন সে কোথায়? ভগবানই জানেন। শুনুন, ঘটনাস্থলে 3 জন লোকের পদচিহ্ন পাওয়া গেছে, মণিমোহনের আর নন্দলালের। কিন্তু তৃতীয় পদচিহ্নের অধিকারী কে সেটা আমরা এখন আবিষ্কার করতে পারিনি। আমি দুঃখিত হলুম। এখন ভাবছি কে এই তৃতীয় ব্যক্তি। সেসব বলতে পারবো না, আমি কিন্তু গণৎকার নই। কেন, আপনাকে কি সেই প্রশ্নটা করেছি নাকি? আমি কথা কইছি নিজের সঙ্গে, নিজের মনের ভেতরেই আমি উত্তর খোঁজার চেষ্টা করছি। চেষ্টা করে দেখুন। আপনার আর কোনো প্রশ্ন আছে কি? আপাতত নেই। বেশ, তাহলে এবার গাত্রোত্থান কি করতে পারি? নিশ্চয়ই, কিন্তু এইবারে আপনাকে উঠতে হবে। তবে এই গাত্রোত্থান করলুম। সুন্দরবাবু আসন ত্যাগ করে বললেন, এইবারে আপনাকে আমার সঙ্গে যাত্রা করতে হবে। সে কি, কোথায়? থানায়। চন্দ্রনাথ সভয় বলে উঠল, থানায়? কেন? যথা সময় সেটা জানতে পারবেন। আপনার সব কথার জবাবই তো দিলুম, আবার আমাকে থানায় টেনে নিয়ে যাওয়ার কারণটা কি বলুন তো? কারণ জল খাবার খাওয়াবার জন্য নয়, ধরুন অকারণেই। এতক্ষণ পরে চন্দ্রনাথ যেন হারিয়ে ফেলল নিজের সমস্ত দৃঢ়তা আর নিশ্চিন্ততা। বেশ একটু কাতর কণ্ঠেই বলল, দেখুন, অকারণে আমাকে থানায় নিয়ে গিয়ে কিন্তু কোনো লাভ হবে না। সুন্দরবাবু নিজের হাত বিস্তার করে সবলে ধারণ করলেন চন্দ্রনাথের দক্ষিণ বাহু। তারপর বললেন, তা এখন সুরসুর করে আমার সঙ্গে চলুন তো, পরে ভাবা যাবে লাভ লোকসানের কথা। এই জয়ন্ত, মানিক, আসি। একটু পরে ফোনে তোমাদের সঙ্গে কথা বলে নেব। আসুন, এবার অমাবস্যার দৃশ্যমান চন্দ্র, আসুন। চন্দ্রনাথ কলের পুতুলের মতো চলে গেল সুন্দরবাবুর সঙ্গে। জয়ন্ত চেরাত ছেড়ে উঠে দাঁড়িয়ে বলল, একেবারে 1 নম্বরের অপরাধীর চেহারা। আর একটা ব্যাপার লক্ষ্য করেছ? কি? চন্দ্রনাথ যতক্ষণ এখানে ছিল একবারও সোজাসুজি তোমার আর আমার দিকে তাকায়নি, অথচ সে ছিল আমাদের সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। কারণ মাঝে মাঝে ওই বড় আয়নাখানার দিকে আর চোখে চেয়ে দেখে নিচ্ছিল আমাদের। কিন্তু সে এখানে এসেছিল কেন? অভিনয় করতে। অভিনয় করতে? হ্যাঁ, আর সেই সঙ্গে নিজেকে নিরপরাধ বলে প্রমাণিত করতে। কিন্তু এ ভয় তো তার থাকা স্বাভাবিক যে ঘটনাস্থলে পাওয়া তৃতীয় ব্যক্তির পদচিহ্নর সঙ্গে তার পদচিহ্ন মিলে যেতে পারে। তা পারে। এইখানেই আমার কেমন খটকা লাগছে। এমন সম্ভাবনার কথা যে তারও মাথায় জাগেনি, তাকে তো এতটা নির্বোধ বলে মনে হলো না। সুন্দরবাবু তো ওই জন্যই তাকে থানায় ধরে নিয়ে গেলেন। আর থানায় যাওয়ার নাম শুনে কেমন জড়সড় হয়ে গেল, ভয় লক্ষ্য করেছিলে? তা আবার করিনি, কিন্তু তা হচ্ছে অভিনয়, অভিনয়, অভিনয়। আসলে সে একটুও ভয় পায়নি। সেটা কেমন করে জানলে? বোধহয় সুন্দরবাবুকে সে একেবারে অপদস্থ করতে চায়। আমার মনে হয় সে ভালো করেই জানে যে থানায় গিয়ে সুন্দরবাবু তার পদচিহ্ন পরীক্ষা করবেন। বলো কি হে? হ্যাঁ, শেষ পর্যন্ত কি দাঁড়াবে জানো? ঘটনাস্থলের পদচিহ্নের সঙ্গে মিলবে না তার পদচিহ্ন। পুলিশ বনবে বোকা, সে হবে সমস্ত সন্দেহ থেকে মুক্ত।
নিশ্চয়ই এই উদ্দেশ্য নিয়েই সে আজ সুন্দরবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল, নইলে তার এই অভাবিত আবির্ভাবের কোনো অর্থই হয় না। যাক গে ওসব কথা। সুন্দরবাবু তো এখনো ফোন করলে না দেখছি। আচ্ছা, আপাতত আমরা কি করি বলো তো? এক চাল দাবা পরে খেলবে নাকি? অগত্যা চলল খেলা। 40 মিনিট পরে প্রথম চাল খেলা শেষ হলো। আরেক চালের জন্য তারা গুটি সাজাচ্ছে, এমন সময় বেজে উঠল টেলিফোনখানা। রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত বলল, হ্যালো। হ্যালো, আমি সুন্দরবাবু। হ্যাঁ, খবর কি? সব গুলিয়ে গেল। তা তো যাবেই। মানে চন্দ্রনাথের পদচিহ্ন পরীক্ষার ফল সন্তোষজনক হয়নি। কেমন করে জানলে? খুব সহজে, দুয়ে দুয়ে যোগ দিয়ে দেখলুম 4 হলো। হেয়ালি ভালো লাগে না, দোস্তুর মতো অপ্রস্তুত হয়েছি। ব্যাপারখানা কি? শোনো, ঘটনাস্থলে তৃতীয় ব্যক্তির যে জুতোর ছাপ পাওয়া গিয়েছে, চন্দ্রনাথের জুতোর ছাপের চেয়ে সেটা বড়। ওই রাস্কেলটা আমার মুখের উপর কলা দেখিয়ে হাড় জ্বালানে হাসি হাসতে হাসতে চলে গেছে। এইটুকু তো 3-4 মিনিটের ব্যাপার। আমাকে ফোন করতে আপনার এত দেরি হলো কেন তাহলে? শোনো, হঠাৎ আরো দুটো খবর পেলুম। দ্বিতীয় খবরটা বিশেষ রূপে উল্লেখযোগ্য। যথা? আমার সহকারী সুনীলকে নন্দলালদের পাড়ায় তদন্ত করতে পাঠিয়েছিল। সে এসে জানালে ও পাড়ায় এক মণিহারি দোকানের মালিক হত্যাকাণ্ডের দিন সন্ধ্যাবেলায় দেখেছিল নন্দ পথ দিয়ে যাচ্ছে। এমন সময় একখানা মোটর গাড়ি তার কাছে এসে থামে। গাড়ির ভিতর থেকে মণিমোহন মুখ বাড়িয়ে নন্দকে ডাকে, আর নন্দ নাকি গাড়িটাতে উঠে চলে যায়। সুন্দরবাবু, আমার আন্দাজের সঙ্গে অনেকটা মিলছে না? হ্যাঁ, তা মিলছে। তারপর? গাড়ির ভিতর দুজন লোক ছিল, মণিমোহন আর চালক। দোকানি কিন্তু চালকের দিকে নজর দেয়নি, তাই তাকে শনাক্ত করতে পারবে না। কালো রঙের বুইক সিডান গাড়ি? কালো রঙের সিডান গাড়ি বটে, কিন্তু বুইক কি ফোর্ড কি অস্টিন সেটা বোঝার মতো জ্ঞান তার নেই। গাড়ির নাম্বার? দোকানি দেখেনি। সুন্দরবাবু, এই খবরে এইটুকু জানা গেল, আমার অনুমান নিতান্ত মিথ্যা নয়। এর উপর নির্ভর করে আমরা চন্দ্রনাথের কিছুই করতে পারবো না, কিন্তু ধাবমান হতে পারবো মণিমোহনের পেছনে। তারও একটা উপায় হয়েছে। কিরকম? দ্বিতীয় খবরটা শুনলে বুঝতে পারবে। আমাদের এক চর এসে খবর দিলে খিদিরপুর ছাড়িয়ে গঙ্গার ধারে একখানা বাগান বাড়ির ভিতরে সচক্ষে সে মণিমোহনকে ঢুকতে দেখেছে। কবে? আজই ভোরবেলায়। আচ্ছা, কি করতে চান? বাড়িখানাকে চারিদিক থেকে পাহারা দেওয়ার জন্য জনা কয়েক লোক পাঠিয়েছে। আমিও সদল বলে যাত্রা করবার জন্য প্রস্তুত হচ্ছি। তোমরা আসছো তো? সে কথা আবার বলতে। জায়গাটা খিদিরপুর, গঙ্গার ধার। বেলা প্রায় 12টা বাজে, কিন্তু সূর্যকে ঢাকা দিয়ে রেখেছে মেঘলা আকাশ। মাঝে মাঝে পৃথিবীকে ধুয়ে দিয়ে যাচ্ছে 2-1 পশলা বৃষ্টি। সদল বলে সুন্দরবাবু একখানা বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালেন। পিছনে পিছনে জয়ন্ত আর মানিক। পাঁচিল ঘেরা প্রকাণ্ড এক বাগানের মাঝখানে একখানা সেকেলে বাড়ি। সেকেলে বাড়ি বটে, কিন্তু নিয়মিত সংস্কারের গুণে এখন অব্যবহার্য হয়ে পড়েনি। বাগানের অংশটা নামেই বাগান, কোথাও কোনো ফুল গাছের চিহ্ন নেই। মধুলোভী কিছু মৌমাছি আর প্রজাপতিরা উড়ে আসছে, কিন্তু হতাশ হয়ে আবার ফিরে যাচ্ছে। যেখানে সেখানে দাঁড়িয়ে আছে মোটা মোটা গুড়িওয়ালা বুড়ো বুড়ো গাছ। আম কাঁঠাল আছে, তবে শাকসবজির ছোট বড় ক্ষেত। মানিক বলল, বাগানের মালিক যে শৌখিন নন ফুল গাছের অভাবই তার প্রমাণ করছে। কিন্তু তিনি যে আমাদের সুন্দরবাবুর মতনই উদরপরায়ণ তাতে একটুও সন্দেহ নেই। সুন্দরবাবু বেশ একটু বিস্মিত হলেন, বললেন, একটুও সন্দেহ না থাকার কারণ? এখানে ফুল গাছ নেই, চারিদিকে দেখুন খালি ফল গাছ। এখানে শাকসবজির ক্ষেতে সুগন্ধ নাই থাকতে পারে, রন্ধনশালার মাল মশলা কিন্তু যথেষ্ট আছে। আপনি কি রন্ধনশালাকে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মনে করেন না সুন্দরবাবু? আমি তোমার প্রশ্নের উত্তর দিতে চাই না। ওই যে জগন্নাথ আসছে, আমি এখন ওর সঙ্গে কথা বলতে চাই। জয়ন্ত বলল, জগন্নাথকে? আমাদের চর, সেই তো মণিমোহনকে বাড়িতে ঢুকতে দেখেছে। জগন্নাথ কাছে এসে নমস্কার করে বলল, বড় বাবু, মণিমোহন এখনো ওই বাড়ির ভিতরেই আছে। দেখো জগন্নাথ, আজ সকালেই ওই এক চন্দ্রনাথ আমাকে যে ঠকানটা ঠকিয়ে গিয়েছে সেটা আর বলবার নয়। একদিনে দুবার আমি ঠকতে চাই না। তুমি মণিমোহনকে ঠিক দেখেছো তো? আগে মণিমোহনকে আগে আমি অনেকবার দেখেছি, তার চেহারা কি বলতে পারি, তবে আগে তাকে কোনোদিন কোট পরতে দেখিনি। আছে কোট পরে আছে। পুলিশের চোখে ধোকা দেওয়ার চেষ্টা আর কি। আরে বাবা, এত সহজে কি পুলিশকে ফাঁকি দেওয়া যায়? হ্যাঁ, বিশেষ করে আমাদের সুন্দরবাবুকে। সে কথা সুন্দরবাবু খুব একটা গায়ে মাখলেন না।
হঠাৎ জগন্নাথ চমকে চাপা গলায় বলে উঠল, বড়বাবু, ওই দেখুন মণিমোহনকে আমাদের দিকেই আসছে। সুন্দরবাবু তাড়াতাড়ি বললেন, সবাই গাছ কি ঝোপের আড়ালে গা ঢাকা দাও তাড়াতাড়ি, এত সহজে কেল্লা ফতে ও বরাত ভালো। মণিমোহন মাথা নিচু করে অসংকোচে এগিয়ে এলো। কোনো সন্দেহ করতে পারল না। উজ্জ্বল শ্যামবর্ণ একহারা চেহারা, কিন্তু বেশ বলিষ্ঠ দেহ, মুখশ্রীও মন্দ নয়। হঠাৎ চারিদিক থেকে পুলিশের দল তাকে ঘিরে ফেলল। ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে পড়ল সে। সুন্দরবাবু বললেন, তা বাবুজি এখন ভিজে বেড়ালের মতো আমাদের সঙ্গে সুরসুর করে আসবে কি? কোথায়? কেন আমাদের পোশাক দেখে বুঝতে পারছো না আমরা তোমাকে কোথায় নিয়ে যেতে চাই? আপনারা তো পুলিশ। আর তুমি তো মণিমোহন বসু। আগে না, ও নাম আমি জীবনে শুনিনি। জগন্নাথ এগিয়ে এসে বলল, না, তুমি মণিমোহন, তোমাকে আমি খুব চিনি। আমার নাম ভদ্রেশ্বর ভদ্র। আবার নাম বাড়ানো হয়েছে, হ্যাঁ, কিন্তু ও প্যাচটা খুবই পুরনো, বুঝেছ, ধোপেটে কেনা। ভদ্রেশ্বর ভদ্র, কোনো আধুনিক ভদ্রলোকই ওরকম নাম ধারণ করতে পারে না। যাকে বাদ দাও, এখন আমার প্রশ্নের জবাব দাও দেখি। এই বাগান বাড়ির মালিক তুমি? না, আমি ভাড়াটে। বাগান বাড়ির মালিক হচ্ছেন চন্দ্রনাথ বাবু। কে? বাবু চন্দ্রনাথ রায়। তিনি শালখেও থাকেন। সুন্দরবাবু একটি ছোটখাটো লাফ মেরে বললেন, শুনছো জয়ন্ত, এখানে আবার সেই অলক্ষণে চন্দ্রনাথ। ওহ, তা বাবু ভদ্রেশ্বর, তাহলে তুমি মণিমোহন ছাড়া আর কেউ নও? আমি ভদ্রেশ্বর ভদ্র। বেশ, তোমার ভদ্রতার দৌড় কত বুঝতে দেরি লাগবে না। এ বাড়িখানা তুমি ভাড়া নিয়েছো কেন বলো তো? আমার মিস্ত্রির কারখানা আছে, আর আছে ওই এক বন্ধুর মোটরের গ্যারেজ, সেখানে ওই মোটর মেরামত হয়। আমি তারও অংশীদার। তাই নাকি মণিমোহন? তুমি এখন একজন বিজনেসম্যানের ভূমিকা অভিনয় করতে চাও? মণিমোহন হাসতে লাগলো। সুন্দরবাবু বেশ খানিকটা ক্ষেপে গিয়ে বললেন, তা কে কোমাকে অমন করে হাসতে শিখিয়ে দিলে? আজ সকালে ওই চন্দ্রনাথ ঠিক ওই রকম হাড় জ্বালারে হাসি হেসে আমাকে ঠাট্টা করেছে, আর তুমি হাসবেই বা কেন? পুলিশ কি হাস্যকর জিদ নাকি? ভদ্রেশ্বরের ঘাড়ে যদি মণিমোহন নাম চাপিয়ে দেওয়া হয়, তাহলে ভদ্রেশ্বরে হাসি পাবে না কেন? হ্যাঁ, তুমি যে মণিমোহন সেটা থানায় নিয়ে গিয়ে আমি প্রমাণ করে দেবো, বুঝেছো? এ বাড়িতে আর কতজন লোক আছে? আজ রবিবার, কারখানা বন্ধ। বাড়ির ভেতরে ঝি চাকর রাঁধুনি ছাড়া আর কেউ নেই। সুন্দরবাবু তার সহকারী ইন্সপেক্টরকে ডেকে আনলেন। এই শোনো, তুমি লোকজন নিয়ে খানা তল্লাশি করো, বাড়ির ভিতর থেকে কাউকে বাইরে বেরোতে দিও না। আর জগন্নাথ, তুমি ওই 10 নম্বর বলাইশীল স্ট্রিটে মণিমোহনের বাড়িতে যাও। মণির বাবা মহেন্দ্রবাবুকে গিয়ে বলবে তার ছেলেকে পাওয়া গেছে, তাকে সঙ্গে করে থানায় নিয়ে আসো। চলো মণিমোহন, তুমি কত বড় ঘুঘু এই পরীক্ষা হবে। এসো জয়ন্ত, মানিক এসো। বা, বেশ মজা তো। তা কোন অপরাধে আমাকে থানায় নিয়ে যাবেন, তা সেটা কি আমি জানতে পারি? সব জেনে শুনে না এই ন্যাকা সেজো না মণিমোহন। গেল 25 তারিখে রাত্রিবেলায় গড়ের মাঠে তুমি আর আরেকজন লোকের সঙ্গে নন্দলাল মিত্রকে খুন করেছো। ঘটনাস্থলে তোমার পায়ের ছাপ পাওয়া গিয়েছে। মণিমোহন আবার হাসতে লাগলো। আবার হাসছো? পুলিশের মুখে রূপকথা শুনলে কার না হাসি পায় বলুন? রূপকথা মানে? কে এই নন্দলাল? ওই ডিএল রায়ের হাসির কবিতার সেই বিখ্যাত নন্দলাল নয় তো? কিন্তু কে তাকে খুন করলে? তার কথা পড়ে তো আমরাই হেসে খুন হতুম। আবার রসিকতার চেষ্টা হচ্ছে? এসে পাই, এই রসিক ব্যক্তিকে আমার গাড়িতে টেনে নিয়ে যাও তো। টেনে নিয়ে যেতে হবে না, আমি কোনো জড় পদার্থ নই, আমি নিজেই গাড়িতে উঠতে পারি। তাই চলো তবে। এসো জয়ন্ত, মানিক এসো। জয়ন্ত বলল, আমরা যাব না, আমরা এখানকার খানা তল্লাশে যোগ দিতে চাই। সুন্দরবাবু বিস্মিত হয়ে বললেন, এ আবার কি শখ? শখ নয়, খেয়াল। আচ্ছা মণিমোহন বাবু, আপনার এখানে ফোন আছে? আছে, কিন্তু কেন? হয়তো ব্যবহার করবার দরকার হবে। মণিমোহনের মুখের উপরে ফুটে উঠে মিলিয়ে গেল একটা দুর্ভাবনার ছাপ। বেশ, ব্যবহার করবেন, তবে কিনা যথামূল্যে। যথামূল্য কেন, দ্বিগুণ মূল্য দিতে রাজি আছি, অগ্রিম। পরে পেলেও চলবে। আপাতত আমি ওই সুন্দরবাবুর দ্বারা পরীক্ষিত হওয়ার জন্য উৎকণ্ঠিত হয়ে উঠেছি। আসুন সুন্দরবাবু, অকারণে বিলম্ব কেন করছেন? সুন্দরবাবুর মাথা কেমন যেন গুলিয়ে যেতে আরম্ভ করল। জয়ন্ত কেন এখানে থাকতে চায়, কাকেই বা সে ফোন করতে চায়? মণিমোহনটাও কম ঘুঘু নয়, খুনের আসামি হয়েও থানায় যাবার জন্য পুলিশকেই তাড়া লাগাচ্ছে। এইসব ভাবতে ভাবতে সুন্দরবাবু বেরিয়ে গেলেন। পরের দৃশ্য থানায়। চেয়ারে বসে সুন্দরবাবু, দুজন পাহারাওয়ালার মাঝখানে দাঁড়িয়ে মণিমোহন বলল, পরীক্ষা শুরু করতে আজ্ঞা হোক। বাড়ি ব্যস্ত যে, তোমার বাবার জন্য একটু অপেক্ষা করতে পারছো না? আমার বাবা? হ্যাঁ, এখনই তোমার বাবা এখানে আসবেন।
মশাই কি ভূত নামাতেও জানেন নাকি? তার মানে আমার বাবা স্বর্গে, সেখান থেকে কেমন করে তাকে এখানে আনবেন? মনে মনে উত্তপ্ত হয়েও সুন্দরবাবু মুখে কিছু বললেন না। একটা কাগজের মোড়ক খুলে একজোড়া জুতো বার করে বললেন, এই জুতো জোড়া চিনতে পারো? আমার জুতো চেনা ব্যবসা নয়, আমি মিছরির ব্যাপারী। ঘটনাস্থলে তোমার জুতোর ছাপ পাওয়া গিয়েছে, আর তোমার বাড়ি থেকে জুতো এনেছি। এই জুতো তোমারই। একবার জুতো জোড়া পায়ে পড়ো দেখি। মণিমোহন জুতোর ভিতরে পা গলাবার চেষ্টা করে বলল, এই জুতো তো ছোট, এর মধ্যে পা ঢোকানো অসম্ভব। সুন্দরবাবুর ইঙ্গিতে পাহারাওয়ালা দুজন মণিমোহনের পায়ে জোর করে জুতো পরবার চেষ্টা করলে, কিন্তু তাদের চেষ্টাও সফল হলো না। সুন্দরবাবুর ভুরু কুঁচকে গেছে। ঠিক সেই সময় জগন্নাথের সঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করলেন মণিমোহনের পিতা মহেন্দ্রবাবু। অকুলে যেন কুল পেয়ে সুন্দরবাবু বললেন, মহেন্দ্রবাবু, একে চেনেন? মণিমোহনের দিকে তাকিয়ে মহেন্দ্রবাবুর চোখ উঠল চমকে। আরও 2 পা এগিয়ে তার কাছে গিয়ে ভালো করে দেখে তিনি বললেন, একে প্রায় মণিমোহনের মতন দেখতে বটে, কিন্তু ইনি আমার পুত্র নন। সুন্দরবাবুর ঘড়ি যেন চুপসে গেল ছেঁদা বেলুনের মতো, এবং ঠিক সেই সঙ্গে বেজে উঠল টেলিফোনটা। বিরক্তি ভরে রিসিভার তুলে নিয়ে ক্ষীণ কণ্ঠে সুন্দরবাবু বললেন, হ্যালো। ফোনের ও প্রান্ত থেকে জয়ন্তের কণ্ঠ ভেসে এলো, জাগ্রত হন সুন্দরবাবু, আসল মণিমোহনকে দেখতে চান তো বায়ুবেগে আবার বাগান বাড়িতে ছুটে আসুন। সুন্দরবাবুর চুপসে যাওয়া ভুঁড়ি আবার ফুলে উঠল। একসঙ্গে রিসিভার আর চেয়ার ত্যাগ করে তিনি চেঁচিয়ে উঠলেন, সেপাই, আসামিকে লকআপে নিয়ে যাও। এ বেটাও এক ঝাঁঝের আর একটা ঘুঘু, খুব হুঁশিয়ার। মানিক বলল, জয়ন্ত, এক যাত্রায় পৃথক ফল কেন হলো বলো তো? আমরা তো সুন্দরবাবুর সঙ্গে যেতে পারতাম। যেতে তো পারতুমই, কিন্তু যাওয়ার হলো কই? তুমি কি কোনো নতুন সূত্র আবিষ্কার করতে পেরেছো নাকি? কিছুই আবিষ্কার করতে পারিনি। তবে মানে একটা সন্দেহ জাগছে। কি সন্দেহ? মণিমোহন স্বেচ্ছায় ধরা দিল কেন? স্বেচ্ছায়? নিশ্চয়ই, সে খুনের মামলায় পলাতক আসামি। এ বাড়িতে টেলিফোন আছে। তার বন্ধু চন্দ্রনাথ পুলিশের কার্যকলাপের কথা নিশ্চয়ই তাকে জানিয়েছে। এই সময় তার কতটা সাবধান হয়ে থাকবার কথা। তুমি কি বিশ্বাস করো, দিনের বেলায় বাগানের ভেতরে সদল বলে পুলিশের আবির্ভাব হলো, আর অতি জাগ্রত খুনের আসামি মণিমোহন তা জানতে পারিনি? অম্লান বদনে ভেড়ার মতন সুরসুর করে এসে সে আত্মসমর্পণ করলে। কেবলই কি আত্মসমর্পণ? তাড়াতাড়ি থানায় যাওয়ার জন্য তার বিপুল আগ্রহ লক্ষ্য করলে তো? হ্যাঁ, তা করেছি, কিন্তু তুমি কি বলতে চাও? এসব অস্বাভাবিক ব্যাপার। আমার দৃঢ় ধারণা মণিমোহনের ইচ্ছা ছিল তাকে গ্রেপ্তার করেই আমরা এ বাড়ি ছেড়ে চলে যাই। এমন অদ্ভুত ইচ্ছা তার কেন হবে? সে জানে পুলিশ গ্রেপ্তার করেও তাকে ছেড়ে দিতে বাধ্য হবে। ধুর, তাও কি সম্ভব নাকি? চন্দ্রনাথের কাছে তো সে নিজেই শুনেছে যে পুলিশের কাছে তার পায়ের জুতো ছাপ আছে। খুব সম্ভব তার জুতোর সঙ্গে সে ছাপ মিলবে না। কি যে বলছো জয়ন্ত? খুব সম্ভব সে মণিমোহনই নয়, অন্য কেউ। আরে তুমি পাগল হয়ে গেলে নাকি? পুলিশের চর জগন্নাথ আগে থাকতেই মণিমোহনকে চিনত, সে নিজে শনাক্ত করেছে। সে মণিমোহন হলে কিছুতেই যেচে ধরা দিত না। যে গুণের আসামি পুলিশের ভয় লুকিয়ে থাকে, সে কখনো হাসতে হাসতে যেচে ধরা দেয়? অসম্ভব, মানিক, অসম্ভব। আরে কিন্তু জগন্নাথ তো তাকে নিজে শনাক্ত করেছে। সে মণিমোহন নয় বটে, কিন্তু হয়তো প্রায় মণিমোহনেরই মতন দেখতে। মানিক বেশ বিস্মিত। জয়ন্ত বলল, এছাড়া এমন ব্যাপারের আর কোনো অর্থই হয় না। এ বাড়ির ভেতর নিশ্চয়ই কোনো রহস্য আছে, তাই জাল মণিমোহন আমাদের বিপথে চালনা করে এই বাড়ি থেকে দূরে নিয়ে যেতে চায়। কিন্তু সুন্দরবাবু বিপদগামী হলেও আমরা কিন্তু যথাস্থানেই বর্তমান আছি। হ্যাঁ মানিক, রহস্যভেদের ভার গ্রহণ করবো আমরাই। কেমন করে? জানি না। ওই যে সাব ইন্সপেক্টর পরেশ আমাদের দিকেই আসছেন। মুখ দেখেই বোঝা যাচ্ছে খানা তল্লাশির ফল একেবারেই সন্তোষজনক হয়নি। কি পরেশবাবু, কতখানি অগ্রসর হলেন? অগ্রসর? অগ্রসর কি মশাই, এখনো আমাদেরও সুন্দরবাবুর পশ্চাৎগামী হতে হবে। খানা তল্লাশ করে সন্দেহজনক কিছুই পেলেন না বুঝি? কিচ্ছু না মশাই, কিচ্ছু পেলাম না। তাই থানায় ফিরে যেতে চান? তাছাড়া আর কি, এখন কি এখানে বসে অশ্ব ডিমে তা দেবো নাকি? এর তো বাড়িতে ফিরে ভেরেন্ডা ভাজলে ভালো হবে। বাড়ির লোকজনদের পরীক্ষা করেছেন? করেছি। লোকজন তো ভারী। 2টো বিহারি চাকর, একটা উড়িয়া বামুন, আর একটা বুড়ি, আর একটা ছুরিঝি। ছুনিটা দেশ থেকে নতুন এসেছে, এত লজ্জা যে কথা কইতে গিয়েও মুখের ঘোমটা খুলতে নাড়াচ্ছে। আচ্ছা, আপনার লোকজনরা কোথায়?
তাদের গাড়িতে গিয়ে বসতে বলে আপনাদের ডাকতে এসছি। জয়ন্ত হঠাৎ গর্জন করে বলে উঠল, পরেশবাবু, আপনি অত্যন্ত অন্যায় করেছেন। এসো মানিক, শিগগির। মানিকের হাত ধরে টেনে জয়ন্ত দ্রুত এগিয়ে গেল। যেতে যেতে মুখ ফিরিয়ে পরেশকে বলল, তাড়াতাড়ি বাড়ির চারিদিকে আবার পাহারা বসান। পরেশ মাথা চুলকোতে চুলকোতে নিজের মনেই বলল, বড়বাবু বলেন জয়ন্তবাবুর মাথায় ছিট আছে। কথাটা খুব মিথ্যে নয়। শখের গোয়েন্দা হয় কিনা আসল পুলিশকে ধমক দেয়। বাবা, কি আর করব, বড়বাবুই ওকে মাথায় তুলেছেন। জয়ন্ত আর মানিক বাড়ির ভিতরে প্রবেশ করল। বেশ কয়েক পা অগ্রসর হয়ে দালান আর উঠোন এবং দালানের কোণে দ্বিতলে উঠবার সিঁড়ি। সিঁড়ি দিয়ে উপরে উঠে তারা দোতলার দালানের উপরে গিয়ে দাঁড়ালো। দালানের একপাশে দাঁড়িয়ে কয়েকজন স্ত্রী পুরুষ জটলা করছিল। তাদের দেখেই তারা একেবারে চুপ মেরে গেল। একটি অল্প বয়স্ক স্ত্রীলোক তাড়াতাড়ি মুখে ঘোমটা টেনে নিয়ে জড়ো সড়ো হয়ে রইল। প্রায় মিনিট খানিক স্তব্ধভাবে দাঁড়িয়ে থেকে জয়ন্ত বলল, তোমরা কেউ একবার এদিকে এগিয়ে এসো তো। একজন বয়স্ক ভদ্রমহিলা এগিয়ে এলো পায়ে পায়ে। জয়ন্ত বলল, তুমি কে? আমি এ বাড়ির পুরনো ঝি। তোমার নাম কি? ভালোর মা। আর ওই মেয়েটি? উটি আমাদের নতুন ঝি, দিন তিনেক হলো দেশ থেকে এসেছে। হ্যাঁ গা বাছা, নতুন ঝি, তোমার নামটি কি? সে ফিসফিস করে কি বলল শোনা গেল না। ভালোর মা বলল, ওর বড় লজ্জা বাবু, ওর নাম হরিদাসী। আচ্ছা ভালোর মা, তোমাদের টেলিফোন আছে কোনো ঘরে? ভালোর মা দেখিয়ে দিল সামনে সিঁড়ির ডান পাশে টেলিফোনের ঘর। দেখো ভালোর মা, তোমরা সবাই এখানে দাঁড়িয়ে থাকো, আমি টেলিফোনের কাজ ছেড়ে তোমাদের সঙ্গেই কথা বলবো। জয়ন্তের সঙ্গে মানিকও টেলিফোনের ঘরে গেল। তা আসল মণিমোহন কোথায় আছে? এই বাড়িতেই। তাকে তুমি দেখেছো? হ্যাঁ, আপনিও দেখতে পাবেন, আসুন। দুজনে আবার দালানে গিয়ে দাঁড়ালো। জয়ন্ত একবার চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, ভালোর মা, তোমাদের সকলকে আমি এখানেই হাজির থাকতে বললাম না? আমরা তো হাজির আছি বাবু। কিন্তু হরিদাসী কোথায়? সেও আছে। কোথায় আছে? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? সে তো বাসন মাজতে গিয়েছে। কোথায়? কলতলায়? না না, খিড়কির পুকুরে। তোমাদের আবার খিড়কির পুকুর আছে বুঝি? কিন্তু কোন দিক দিয়ে সে গেল? ফোন করতে করতে আমি সিঁড়ির উপরে চোখ রেখেছিলাম, ওখান দিয়ে কেউ যায়নি। আমাদের অন্দরমহলে আর একটা সিঁড়ি আছে। খিড়কির পুকুরে নিয়ে চলো। ছোট্ট একটা পুকুর, জল বেশ নোংরাই, ভাঙা ঘাট, চারপারে আগাছার ভিড়, কিন্তু সেখানেও হরিদাসীর পাত্তা মিলল না। জয়ন্ত বেশ খানিকটা কঠিন স্বরেই বলল, এরপর তুমি কি বলতে চাও ভালোর মা? ভালোর মা ভয় ভয় বলল, কি জানি বাবু, আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখছো মানিক, নীরের পরেশটা বাড়ির চারিদিকে এখনো পাহারা বসায়নি। সেই হচ্ছে যত অনিষ্টের মূল। তার উপরই নির্ভর করি আমি হরিদাসীকে ছেড়ে ফোন করতে গিয়েছিলাম। হরিদাসী আবার কে? সে কথার জবাব একটু পরে দেব। আপাতত ভালোর মাকে তোমার জিম্মায় রেখে আমি একটু উদ্যান ভ্রমণ করে আসি। জয়ন্ত চলে গেল তাড়াতাড়ি। অনতি বিলম্বে ব্যস্তভাবে এসেই সুন্দরবাবু বলে উঠলেন, মানে তুমি একা কেন? জয়ন্ত উদ্যান ভ্রমণে গিয়েছে। থেকে কি এই উদ্যান ভ্রমণের সময়? কোথায় তোমাদের আসল মণিমোহন? ওই যে জয়ন্ত আসছে, ওকেই জিজ্ঞেস করুন। জয়ন্ত, এই মণিমোহন কোথায়? একখানা শাড়ি আর একটা সেমিজ মাটির উপর নিক্ষেপ করে জয়ন্ত বলল, জামা কাপড় আমাদের উপহার দিয়ে মণিমোহন এখান থেকে প্রস্থান করেছে। এ তো দেখছি স্ত্রীলোকের জামা কাপড়। হ্যাঁ সুন্দরবাবু, মণিমোহন স্ত্রীলোকের ছদ্মবেশেই বাড়ির ভেতরে লুকিয়েছিল। তারপর নারীর খোলস ত্যাগ করে বাগানের পাঁচিল ডিঙিয়ে লম্বা দিয়েছে। আর এর জন্য দায়ী হচ্ছেন আপনাদের পরেশবাবু। তিনি সেপাইদের সরিয়ে না নিয়ে গেলে এই বিপত্তি ঘটত না। বটে বটে, আচ্ছা, তারপরে পরে বোঝা যাবে। কিন্তু তুমি মণিমোহনকে চিনতে পারলে কেমন করে? মণিমোহন এখানে দাসী হরিদাসী সেজেছিল। সে নাকি পাড়া গেয়ে মেয়ে, সবে কলকাতায় এসেছে, এখনো লজ্জা ভাঙেনি। বাইরের লোক দেখলেই ঘোমটা টেনে দিলে। আমিও কিন্তু তার আগেই চট করে হরিদাসীর মুখ দেখে নিলুম। সে মুখ হরিদাসীর মুখ নয়, সে মুখ দেখতে প্রায় ভদ্রেশ্বর ভদ্রের মতো। মহেন্দ্রবাবু বলেছেন ভদ্রেশ্বরের মুখ নাকি প্রায় তার ছেলে মণিমোহনের মতন দেখতে। এজন্যই জগন্নাথ তাকে মণিমোহন বলে ভুল করে আমাদের নাকানি চোবানি খাইয়ে মেরেছে। হ্যাঁ সুন্দরবাবু,
জগন্নাথের ভ্রমের কথা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। হরিদাসীর পুরুষত্বের দ্বিতীয় প্রমাণ পেলাম তার পা লক্ষ্য করে। জানেন তো, অধিকাংশ ক্ষেত্রেই অনাবৃত পা দেখলে খুব সহজেই ধরা যায় কে নারী আর কে নর। তার উপরে হরিদাসীর আঙুলে আর গোড়ালিতে ছিল বড় বড় কড়া। পার আগে গরিবের মেয়ে জুতো পরে না, পায়ে কড়া পড়বে কেন? তার উপর সে আবার কথা কয় ফিস ফিস করে। এও সন্দেহজনক। লজ্জার ছুতোর একেবারে বাজে। সে নিজের পুরুষ কণ্ঠটাকে চাপা দিতে চায়। সুন্দরবাবু, আপনার সহকারী পরেশবাবু নিশ্চয়ই খুব হুঁশিয়ার ব্যক্তি, নইলে এতগুলো প্রমাণ তার নজর এড়িয়ে যায়। সুন্দরবাবু বেশ খানিকটা দুঃখিতভাবেই মাথা নাড়তে নাড়তে বললেন, সবই আমার অদৃষ্ট ভাই। জাল ছিঁড়ে মাছ পালিয়ে যাচ্ছে বারবার, তার উপরে দেখো না মন বলছে ওই শালখের চন্দ্রনাথ ব্যাটাই হচ্ছে এই দলের মোড়ল, অথচ তার বিরুদ্ধে একটা প্রমাণও জোগাড় করতে পারছি না। শয়তানের কথা ভাবলেই শয়তানের উদয় হয়। ওই দেখুন কে আসছে। সুন্দরবাবু ফিরে বিস্ফারিত চোখে দেখলেন হাতের মোটা লাঠিগাছা ঘোরাতে ঘোরাতে এবং হাসতে হাসতে এগিয়ে আসছে চন্দ্রনাথ রায়। চন্দ্রনাথের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে মাথা চুলকোতে চুলকোতে সুন্দরবাবু বললেন, চট করে কি ভেবে জয়ন্ত বলে উঠল, সুন্দরবাবু হুম বলে থ হয়ে দাঁড়িয়ে থাকবেন না, শিগগির বাড়ি ভিতরে যান। কেন বলো দেখি? চন্দ্রনাথের ভয়? ভয় নয়, আপনাকে থানায় একটা ফোন করতে হবে। কি জন্যে? সেপাইদের জিম্মায় ভদ্রেশ্বরকে একবার এখানে নিয়ে আসুন, আমি তাকে গুটি কয়েক প্রশ্ন করব। উত্তম। দাঁড়ান, আর একটা কথা, সেই সঙ্গে মণিমোহনের জুতোর ছাঁচও পাঠিয়ে দিতে বলবেন। এখানে কেন? হে, সে কথা বলবার সময় নেই। ওই চন্দ্রনাথ এসে পড়েছে। সুন্দরবাবু চলে গেলেন। চন্দ্রনাথ বুক ফুলিয়ে কাছে এসে দাঁড়ালো, মুখ টিপে হাসতে হাসতে বলল, এগি সুন্দরবাবু সরে পড়লেন কেন? আমার চন্দ্রবদনটি দেখতে রাজি নন বুঝি? মানিক খানিকটা হেসে উঠেই বলল, তা মশাই কি নিজের বদনকে চন্দ্রবদন বলে মনে করেন? না মশাই, তা করিনি। আমার পিতার ভ্রমে আমার নাম চন্দ্রনাথ। আর সত্যি বলতে কি, চন্দ্রবদনের মালিক হলে আমি মোটেই সুখী হতাম না। দুঃখিত হতেন? ঠিক তাই। পূর্ণচন্দ্রের বদন আকাশেই মানায়, বুঝলেন? ওরকম অখণ্ড মণ্ডলাকার বদন কোনো মানুষকেই সুখী করতে পারে না। যাক সে কথা। তো এবার আপনারা কে বলুন দেখি? তো মানিক জোর সবসময় করেন নাকি সুন্দরবাবুর আশেপাশে? একদম ঠিক ধরেছেন। আমার নাম মানিকই বটে, আর জয়ন্ত তো আমার জোর আছেই। নাম তো শুনলাম, এবার পরিচয়টাও দিতে আজ্ঞা হোক। ওই যো সুন্দরবাবু আসছেন, আমাদের পরিচয় ওর মুখেই পাবেন। সুন্দরবাবুর কাছ থেকে জয়ন্ত আর মানিকের পরিচয় জানবার জন্য চন্দ্রনাথ কোনো আগ্রহী প্রকাশ করলে না। হাত জোর করে নমস্কার করে যেন ব্যঙ্গেশ্বরই বলল, আসুন সুন্দরবাবু। এই আমি এসেছি, কিন্তু আপনি এখানে এসেছেন কেন? কি আশ্চর্য প্রশ্ন! আশ্চর্য প্রশ্ন? কেবল আশ্চর্য নয়, যুক্তিহীন প্রশ্ন। মানে? আরে আমি এখানে আসবো না তো আসবে কে শুনি? আপনি বোধহয় জানেন না, আমি হলাম এই বাড়ির মালিক। খুব জানি বাবা, খুব জানি। আর জানি বলেই তো আজ আপনাকে এখানে আমি গ্রেফতার করব। গ্রেফতার করবেন? আপনি আমাকে গ্রেফতার করবেন, তাও আমি এই বাড়ির মালিক বলে? হ্যাঁ 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 হ্যাঁ, গ্রেফতার করব। আরে না না না, আমি বুঝলাম না, বাড়ির মালিক হওয়ার অপরাধটা কি? যে বাড়ির ভিতরে খুনি আসামি আশ্রয় পায়, তার মালিক হওয়া অপরাধ বই কি? এই কে খুনি আসামি? আপনার স্যাঙাত মণিমোহন। তার সঙ্গে এ বাড়ির সম্পর্কটা কি? সে এখানে ছদ্মবেশে লুকিয়েছিল। না না, এ কথা আমি বিশ্বাস করি না। আর এ কথা যদি সত্যি হয়ও, আপনি কিন্তু তাও আমাকে গ্রেফতার করতে পারেন না। যাবি না নাকি? না, আমি এই বাড়ির মালিক বটে, কিন্তু এখানে ভাড়া দিয়েছি আমি ভদ্রেশ্বর বাবুকে। আজ তার কাছেই এসেছি ভাড়ার টাকা আদায় করতে। ভদ্রেশ্বর বাবুর বাড়িতে কে থাকে আর না থাকে তার কোনো খবরই আমি রাখি না। আর তাছাড়া কোন আইন অনুসারে আপনি আমাকে গ্রেফতার করবেন? হ্যাঁ, কি হলো? চুপ করে রইলেন কেন? বলুন, কোন আইন অনুসারে আপনি আমাকে গ্রেফতার করবেন সুন্দরবাবু? এই যে বোবা হয়ে রইলেন কেন? হ্যাঁ, গ্রেফতার করবেন? গ্রেফতার করলেই হলো? সুন্দরবাবুর বেশ একটু হতাশ ভাব, অসহায়ের মতন তিনি তাকালেন জয়ন্তর মুখের দিকে। না চন্দ্রবাবু, আপনাকে কেউ গ্রেপ্তার করতে পারে না। সুন্দরবাবু বলছিলেন কথার কথা মাত্র, ও কথায় আপনি কান দেবেন না। ওই দেখুন আরেকখানে জিপ গাড়ি বাগানের ভিতরে এসে দাঁড়াবে। গাড়ি থেকে কে নামছে? ভদ্রেশ্বরবাবু না? সুন্দরবাবুর মুখ কিঞ্চিত উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু এদিক ওদিক তাকিয়ে অনুচ্চ স্বরে তিনি বললেন,
ভদ্রেশ্বর বেটাও আসছে, ঠিক চন্দ্রনাথের মতন বুক ফিলিয়ে বেপরোয়া ভাবে। এমন দুজন বেপরোয়া লোককে সচরাচর একসঙ্গে দেখা যায় না। ওহ, আমি কোথায় এসে পড়েছি রে বাবা। কাছে এসে একগাল হেসে ভদ্রেশ্বর বললে, আরে সুন্দর মশাই, এত তাড়াতাড়ি আপনি যে আমাকে বাসায় ফিরতে দেবেন আমি তা ভাবতেই পারিনি। তারপর আপাতত এদিককার খবর টবর সব ভালো তো? মোটেই ভালো নয়, অন্তত তোমার পক্ষে। হ্যাঁ, বলেন কি? খবর আমার বিপক্ষে? তাই, খবর তোমার বিপক্ষেই বটে। হায় হায়, কেন এমনটা হলো? তুমি খুনি আসামি মণিমোহনকে এই বাড়ির ভিতর লুকিয়ে রেখেছিলে। বটে বটে বটে। এই মণিমোহন নামদেহ সেই কাল্পনিক ব্যক্তিটি এখনও আপনার ঘাট ছেড়ে নামতে রাজি হয়নি না? একটু আগে আমি ছিল মণিমোহন, আর এখন স্থির করছেন মণিমোহন এই বাড়ির ভেতরেই লুকিয়ে আছে। বাহ, অদ্ভুত। না, এখন সেই বাড়ির ভিতরে নেই, সে লম্বা দিয়েছে। আপনার চোখে ধুলো দিয়ে? হ্যাঁ, এই জন্যে তুমিও দায়ী। মণিমোহনের সঙ্গে তোমার চেহারার খানিকটা মিল আছে, আর সেই সুযোগ গ্রহণ করে তুমি যদি আমাকে ভুলিয়ে এখান থেকে সরিয়ে না নিয়ে যেতে, তাহলে এই মণিমোহন কখনোই পালাতে পারতো না। যত দোষ নন্দ ঘোষ। এই মশাই, আমার আর রূপকথা শোনবার কোনো বয়স নেই। হ্যাঁ, পথ দেখুন, নয় পথটা ছাড়ুন, আমাকে বাড়ির ভেতরে যেতে দিন। বাড়ির ভিতরে যাবে মানে? মামার বাড়ির আবদার নাকি? তোমাকে আমাদের সঙ্গে থানায় নিয়ে যেতে হবে এখন। কেন? কতবার বলবো, খুনি আসামিকে তুমি লুকিয়ে রেখেছিলে। কোথায় সে? প্রমাণ দেখান। সে এখানে হরিদাসীর নাম নিয়ে স্ত্রীলোকের ছদ্মবেশে লুকিয়েছিল। বাহ 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 বাহ। মণিমোহন আগে ছিল শ্রীমান ভদ্রেশ্বর, কিন্তু এখন সে হয়েছে শ্রীমতী হরিদাসী। চমৎকার। এই মশাই, গাঁজা টাজা খান না তো? চুপ করো একদম, বদমাইশ। মোটেই চুপ করবো না। হরিদাসীকে আগে এখানে নিয়ে আসুন। পুলিশ দেখে সে পালিয়ে গিয়েছে। কেন? পালিয়ে গিয়েছে বলে ধরে নিতে হবে সে স্ত্রীলোক নয়, পুরুষ। এটা কোন দেশের যুক্তি? হরিদাসী হলো পাড়া গায়ের ভিতু মেয়ে, নতুন শহরে এসেছে, তা পুলিশ দেখে সে তো ভয় পাবেই, আর তাই তো সে পালিয়ে যাবেই। সুন্দরবাবুর অবস্থা বেশ অসহায় বলা যায়। জয়ন্তকে একটু তফাতে নিয়ে গিয়ে নিচু স্বরে বললেন, ভায়া, যেমন ওই চন্দ্রনাথ তেমনই ভদ্রেশ্বর, দু বেটাই মাছের মতন পিছল, ধরলেও হাত ছাড়িয়ে পালিয়ে যায়। তোমার কথাতেই ওকে এখানে নিয়ে এসেছি। এখন তুমি ওর মুখ বন্ধ করবার ব্যবস্থা করো। বেশ, তাই করছি। আমি আরেকবার বাড়ির ভিতরে যাব। ততক্ষণে আপনি মণিমোহনের জুতোর ছাঁচ গাড়ি থেকে আনিয়ে রাখুন। এসো মানিক। দোতলার দালানে দাসদাসীরা তখনও দাঁড়িয়েছিল। জয়ন্ত বলল, হ্যাঁ ভালোর মা, হরিদাসী কি রাতে তোমার সঙ্গেই শুতো? না বাবু, সে শুতো একলা, তাও অন্য ঘরে। বেশ, সে ঘরখানা একবার আমরা দেখতে চাই। ভালোর মা তাদের ভিতর মহলে নিয়ে গিয়ে একখানা ঘর দেখিয়ে দিল। ঘরের ভেতরে ঢুকে মানিক বলল, জয়ন্ত, তুমি এই ঘরখানা কেন দেখতে চাইছো? মানে কায়ার পিছনে ছায়ার মতন কেবল আমার সঙ্গে সঙ্গে থেকে কোনো লাভ নেই। যা সচক্ষে দেখছো আর সকর্ণে শুনছো, তা নিয়ে তোমারও স্বাধীন চিন্তাশক্তি ব্যবহার করা উচিত। এই ঘরে যে একবার আমাদের আসতেই হবে আমি তা আগে থেকেই জানতুম, আর সেই জন্যই থানা থেকে মণিমোহনের পদচিহ্নের ছাঁচ এখানে আনিয়ে রেখেছি। তুমি কি এই ঘরের মেঝেতে কোথাও মণিমোহনের নতুন পদচিহ্ন আবিষ্কার করতে চাইছো নাকি? সে চেষ্টা বোধহয় সফল হবে না। তবে হরিদাসী যে পুরুষ এটা আমার সন্দেহ মাত্র, কিন্তু আসল প্রশ্ন হচ্ছে পুরুষ হলেও সে সত্য সত্যই মণিমোহন কিনা। এই ঘরে এই প্রশ্নের উত্তর পাওয়ার সম্ভাবনা আছে। এই যুক্তিটা কিন্তু আমার মাথায় ঢুকছে না। নিরেটদের মাথায় পেরেকও ঢোকে না। সুন্দরবাবুর সঙ্গগুণে তুমিও একটি নিরেট হয়ে উঠেছ। হ্যাঁ, নির্বোধ হরিদাসী যদি ছদ্মবেশী পুরুষ হয়, তাহলে এই ঘরে নিশ্চয়ই তার পুরুষ বেশ ধারণের উপকরণ খুঁজে পাওয়া যাবে। পুলিশের ভয় তাড়াতাড়ি পালাবার সময় সেগুলো যে নিয়ে যেতে পারিনি, তাতে আর কোনো সন্দেহই নেই। হ্যাঁ, যা ভেবেছি তাই। দেখো, টেবিলের উপরে রয়েছে রূপোর সিগারেট কেস আর দেশলাই, আনলায় দুখানা শাড়ি আর সেমিস, আর একটা ব্লাউজ ঝুলছে বটে, কিন্তু সেই সঙ্গে রয়েছে দুখানা ধুতি আর দুটো পাঞ্জাবিও। মানে হরিদাসী পুরুষই বটে, কিন্তু সে মণিমোহন কিনা। সিগারেট কেসটা টেবিলের উপর থেকে তুলে নিয়ে মানিকের সামনে ধরে জয়ন্ত বলল, দেখো, এর উপরে ইংরেজিতে খোঁদা রয়েছে এম। ওটা মণিমোহনের নামের আদ্যাক্ষর বলে গ্রহণ করা যেতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ, এইটা একটা বড় প্রমাণ বটে। এদিক ওদিকে খানিকটা ঘোরাঘুরি করে আর জিনিসপত্রগুলো দেখে নিয়ে জয়ন্ত বলল, তবু আমি যা খুঁজছি তা পাচ্ছি না। তারপর নিচু হয়ে খাটের তলায় দৃষ্টি চালনা করে জয়ন্ত খানিকটা উৎফুল্ল হয়ে উঠল। পেয়েছি মানিক, পেয়েছি, যা খুঁজছি তা পেয়েছি। কি?
খাটের তলায় রয়েছে এক জোড়া জুতো। ব্যাস, আপাতত আমাদের খোঁজাখুঁজি শেষ। মানিক, জুতো জোড়া খাটের তলা থেকে টেনে নিয়ে আমার সঙ্গে চলে এসো। বাগানে নেমে এসে ওরা দেখল ভদ্রেশ্বর তখনও সুন্দরবাবুর সঙ্গে কথা কাটাকাটি করছে এবং চন্দ্রনাথ আপন মনে পায়চারি করছে একটু দূরেই। সুন্দরবাবু অধীর স্বরে বললেন, ভাই জয়ন্ত, এই ঠোঁট কাটা ভদ্রেশ্বরের লেকচার আমি আর সহ্য করতে পারছি না। এর মুখ বন্ধ করবার কোনো উপায় পেয়েছ কি? বোধ হয় পেয়েছি। মণিমোহনের জুতোর ছাঁচ কোথায়? এই যে ভাই, এই যে। খিলখিল করে হেসে উঠে ভদ্রেশ্বর বললে, আবার ওই ছাঁচের সঙ্গে আমার জুতো মেলাবেন নাকি? মোটেই নয়, মণিমোহনের জুতোর ছাঁচের সঙ্গে আমি এই জুতো জোড়া মিলিয়ে দেখব। ও কার জুতো? ছাঁচের সঙ্গে জুতো মেলাতে মেলাতে জয়ন্ত বলল, বাহ, অবিকল মিলে যাচ্ছে। হ্যাঁ, এ হচ্ছে মণিমোহনের জুতো। পাওয়া গিয়েছে হরিদাসীর ঘরে। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান। আচ্ছা ভদ্রেশ্বর বাবু, আমি তাহলে এবার চললুম। ভাড়ার টাকার জন্য পরে একদিন এসে দেখা করবো। খন চলি। সে হনহন করে দরজার দিকে এগিয়ে গেল। সুন্দরবাবু ব্যস্ত হয়ে বললেন, আর গেল গেল, এই চন্দুরটা পালায় যে। ওকে যেতে দিন সুন্দরবাবু। চন্দ্রনাথকে গ্রেপ্তার করতে পারি এমন কোনো প্রমাণও আমাদের হাতে নেই। আপনারা আমাকেও গ্রেপ্তার করতে পারেন না। মণিমোহনের জুতো আবিষ্কারের পরেও ও জুতো নিশ্চয়ই হরিদাসীর ঘরে ছিল না। আরে এসব হচ্ছে পুলিশের কারসাজি। ভদ্রেশ্বরকে সজোরে একটা ধাক্কা মেরে সুন্দরবাবু বললেন, পাঁজি ছুঁচো, এখনো বকবকানি। চুপটি বেড়ে থানায় চলো, তো যা বলবার আদালতে গিয়ে বলবি। আচম্বিতে হঠাৎ একটা শব্দ হলো বন্দুকের এবং সঙ্গে সঙ্গে জয়ন্ত দুই হাতে নিজের বুক চেপে ধরে মাটিতে বসে পড়ল। সুন্দরবাবু প্রথমটা হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন, তারপর নিজেকে সামনে নিয়ে ব্যস্তভাবে জয়ন্তের দিকে ছুটে গেলেন। মানিক তার আগেই পৌঁছে গেছে। সুন্দরবাবু বললেন, জয়ন্ত, 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 তোমার কোথায় লাগলো জয়ন্ত? জয়ন্ত টপ করে উঠে বসে একটুখানি হেসে বলল, বুকে। বলো কি, বুকে গুলি লেগেছে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছো? কান্নার চেয়ে হাসি আমি পছন্দ করি। ঠাট্টা রাখো, ঠাট্টা রাখো। দেখি কোথায় লেগেছে, দেখি। এই যে বাদিকের বুক পকেটের উপরে। সুন্দরবাবুর চোখ বিস্ফারিত, বললেন, ও বাবা, ও যে একেবারে মোক্ষমাঘাত। গুলি পকেট ছেঁদা করে ভেতরে চলে গিয়েছে। মানিক উদ্বিগ্ন কণ্ঠে বলল, আরে জয়ন্ত, তুমি এখনো পায়ের ভর দিয়ে দাঁড়িয়ে আছো কেন? চলো সুন্দরবাবু, একটু ধরুন না, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। না। না মানে? না মানে না, হাসপাতালে যাব না। সে কি হে বন্ধু, শিকারীর লক্ষ্য অভ্যর্থ বটে, কিন্তু সে লক্ষ্য ভেদ করতে পারে। সুন্দরবাবু খানিকটা ভ্যাবা চাকা খেয়ে গেলেন। এ আবার কিরকম কথা? জয়ন্ত বুক পকেট থেকে একখানা হৃষ্টপুষ্ট পকেট বই বার করে বললে, দেখুন। কি দেখবো? আততায়ীর বুলেট আমার জামার পকেট ভেদ করে পকেট বইয়ের মলাট আর অনেকগুলো পাতা ফুঁড়ে আর বেশি হতে পারেনি। আমি অক্ষত, আপনি নিশ্চিন্ত হন। জয়ন্ত, ভগবানই আজ তোমায় বাঁচিয়েছেন। সুন্দরবাবু খানিকক্ষণ চমৎকৃতের মতো নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর যেন নিজের মনেই বলে উঠলেন, আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার। মানিক চারিদিকে তাকাতে তাকাতে বলল, কিন্তু বন্দুক কে ছুড়ল? দুজন পাহারাওয়ালার মাঝখানে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল ভদ্রেশ্বর। সে মুখ টিপে হেসে বলল, বন্দুকটা যে আমি ছুড়িনি অত্যন্ত এ সম্বন্ধে আপনাদের নিশ্চয়ই তো কোনো সন্দেহ নেই। এই চপ, বন্দুক তুই না ছুঁড়ে থাকিস, তোর স্যাঙাত ছুঁড়েছে। আমার সাঙাত? হ্যাঁ হ্যাঁ, সেই পাজি ছুঁচো উল্লুক মণিমোহন বেটা। সুন্দরবাবু, আপনাদের ওই মণিমোহন পাজি কিনা আমি জানি না, কিন্তু সে একসঙ্গে ছুঁচো আর উল্লুক এটা হতে পারে না, কারণ ওরা হচ্ছে দুজাতের দুরকম জীব। চুপ কর, ছুঁচো হচ্ছিস তুই আর উল্লুক হচ্ছে মণিমোহন। মহাশয়, আরও একবার এই ভ্রম সংশোধন করবার আজ্ঞা হোক। ভ্রম সংশোধন? আগে হ্যাঁ, মণিমোহন উল্লুক কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি যে ছুঁচো নই এই বিষয়ে আপনারা সকলে একমত হতে বাধ্য হন। আমি মানুষ। তোর মতো বকেশ্বর জীবনে আমি আর দেখিনি। তুই যদি ফের বক বক করিস তাহলে তোর দুই গালে মারবো দুই থাবড়া। দয়াময়, এই আমি গাল পেতে দিলুম, চড় মারবেন তো? আসুন আসুন আসুন। সুন্দরবাবু যেন হার মেনে ভদ্রেশ্বরের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে রাগে ফুলতে লাগলেন। ভদ্রেশ্বর তবুও নাছোড়বান্দা, টিটকিরি দিয়ে বললে, এই বেশি ফুলবেন না মহাশয়, আপনার ওই দোদুল্যমান বুড়ির অসুখ হতে পারে। সেপাই, সেপাই, এই ভদ্দুরটাকে টানতে টানতে বাগানের বাইরে নিয়ে যাও, একেবারে গাড়িতে নিয়ে তোলো। এই টানাটানি হানাহানির কোনো দরকার নেই বাবা। এই সেপাইগণ, অগ্রসর হও।
আমি ওই পোষমানা ভেড়ার মতন তোমাদের সঙ্গে কুইক মার্চ করব। ভদ্রেশ্বর বিদায় হলে জয়ন্ত বলল, আমি ফটকের দিকে ফিরে দাঁড়িয়েছিলাম, গুলিটা এসেছে ওই দিকের কোনো ঝোপঝাপ থেকেই। তাই নাকি? তাহলে তো এখনই ওদিকটা ভালো করে খুঁজে দেখতে হয়। হ্যাঁ, তাই দেখুন, বাগানের বাইরে পুলিশের কড়া পাহারা আছে। তাই নিশ্চয়ই এখনো বাগান থেকে বেরিয়ে যেতে পারিনি। হঠাৎ সুন্দরবাবু একেবারে দূরে দেখা গেল মোটা লাঠি কাছা ঘোরাতে ঘোরাতে ফটকের দিকে হনহন করে এগিয়ে যাচ্ছে চন্দ্রনাথ। মানিক বিস্ময় বলল, চন্দ্রনাথ এখনো বাগানের ভেতর কি করছে? সুন্দরবাবু চিৎকার করে নিজের সহকারীকে ডেকে বললেন, পরেশ, এই লোকজন নিয়ে দৌড়ে যাও, চন্দুরকে আমার কাছে টেনে নিয়ে এসো, যাও। অনতি বিলম্বে পাহাড়ওয়ালাদের সঙ্গে আবার চন্দ্রনাথের আগমন। তার চেহারায় ভয় সংকোচের চিহ্ন মাত্র নেই, ভাবভঙ্গি অতীব সপ্রতিভ। সুন্দরবাবু রুক্ষস্বরেই বললেন, আপনি এতক্ষণ এখানে কি করছিলেন? হাওয়া খাচ্ছিলাম না নিশ্চয়ই। শুনুন, স্পষ্ট করে জবাব দিন, আপনি এতক্ষণ এখানে করছিলেনটা কি? ওই হঠাৎ শ্রবণ করলাম একটা বন্দুকের শব্দ, পর মুহূর্তেই দর্শন করলাম আপনার বন্ধুর পতন। তাই শুনে দেখে দাঁড়িয়ে ভাবছিলাম কি ঘটেছে না ঘটেছে, তা সেটাও কি বেআইনি? সুন্দরবাবু বুলেট বিদ্ধ পকেট বইখানা চন্দ্রনাথের সামনে ধরে বললে, দেখুন, দেখেছি। এই পকেট বই আর জয়ন্তকে বাঁচিয়েছে। হ্যাঁ, সবই বুঝেছি। এইবার আমরা আপনার জামা কাপড় খুঁজে দেখব। এ কি, কেন? দেখব জামা কাপড়ের মধ্যে আপনি কোনো আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছেন কিনা। আগ্নেয়াস্ত্র? কিরকম আগ্নেয়াস্ত্র? রাইফেল? জামা কাপড়ের ভিতরে রাইফেল লুকিয়ে রাখা চলে না। তবে কি খুঁজতে চান শুনি? রিভলভার নাকি? ধরুন তাই। কিন্তু কিছু জ্ঞান আমারও আছে। যে বুলেটটা দেখলাম সেটা কিন্তু রাইফেলের বুলেট, মানে কোনো ছোট আকারের রাইফেলের বুলেট, রিভলভারের নয়। তবুও খুঁজে দেখব। দেখবেন? দেখুন। খোঁজাখুঁজি ব্যর্থ, বিপজ্জনক কিছুই পাওয়া গেল না। সুন্দরবাবু বললেন, এই পরেশ, এই লোকজন নিয়ে ফটকের ওদিকে যাও, ঝোপঝাড়ে খুঁজে রাখো রিভলভার কিছু পাও কিনা, যাও যাও। সদল বলে পরেশ বেরিয়ে গেল। চন্দ্রনাথ হেসে বলল, কি পাওয়া গেল কিছু? পাওয়া গেছে রাইফেলের বুলেট, আর আপনি খুঁজছেন রিভলভার। রাইফেলও পেতে পারি। আপনাদের অন্বেষণ সফল হলে রীতিমতো খুশি হব। আপনার হাতে অমন মোটা লাঠি কেন? এটাও বেআইনি নাকি? আমার শখ। ওরকম শখ ভালো নয়, ভবিষ্যতে রোগা লাঠি নিয়ে আমার সামনে আসবেন। ধন্যবাদ উপদেশের জন্য। কিছুক্ষণ পর পরেশ ফিরে এসে জানালো কোথাও কোনো রকম আগ্নেয়াস্ত্রের সন্ধান পায়নি। চন্দ্রনাথ সকৌতকে বলল, তাহলে সুন্দরবাবু, অতঃপর আমি কি সসম্মানে বিদায় গ্রহণ করতে পারি এবার? নমস্কার। সুন্দরবাবু প্রতি নমস্কার করলেন না। চন্দ্রনাথ চলে গেল। সুন্দরবাবু বললেন, ভাই জয়ন্ত, এই চন্দ্রনাথ আর এই ভদ্রেশ্বর আমাকে দেখছি সাতঘাটের জল না খাইয়ে ছাড়বে না। খাবার যদি খেতে হবে, আপাতত কি করবেন? আরো ভালো করে খানা তল্লাশ, দেখি মণিমোহন কোথাও ঘুমটি মেরে আছে কিনা। আমি আর মানিক এবারে প্রস্থান করতে চাই। পরদিন সকালে বেজে উঠল জয়ন্তের টেলিফোনটা। রিসিভার তুলে নিয়ে জয়ন্ত বলল, হ্যালো। হ্যালো, হ্যাঁ আমি সুন্দরবাবু। আচ্ছা, আপনার কণ্ঠস্বর এত উত্তেজিত কেন? হ্যাঁ হ্যালো, শোনো, আবার খুন, আবার চুরি, আর যে সে চুরি নয়, নগদ 50,000 টাকা আর 30,000 টাকা জড়োয়ার গয়না উধাও, আবার পদচিহ্ন। পদচিহ্ন? হ্যাঁ, মণিমোহনের আর সেই অজ্ঞাত ব্যক্তির পদচিহ্ন, যাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি তাড়াতাড়ি এসো। আপনি কোথায়? আরে ঘটনাস্থলে। ঠিকানা? 27 নম্বর সতীশ বসু স্ট্রিট, নতুন ঘটনাস্থল। একখানা রেলিং ঘেরা মাঝারি আকারের বাড়ি। ফটক পার হলেই সামনে পাওয়া যায় খানিকটা খোলা জমি। সেইখানে কয়েকজন পুলিশ কর্মচারী আর অন্যান্য লোকের সঙ্গে চেয়ার পেতে বসেছিলেন সুন্দরবাবু। জয়ন্ত আর মানিক এলো। সুন্দরবাবু বললেন, এসো ভাইয়া, এসো এসো, আগে গোড়ার কথা শুনবে না একেবারে বাড়ির ভিতরে যাবে? আগে গৌরচন্দ্রিকাটা হয়ে যাওয়াই ভালো। উত্তম। এই বাড়ির মালিকের নাম রামময় মণ্ডল, লোহার ব্যাপারী, ধনী ব্যক্তি, স্ট্যান্ড রোডে গদি। সংসার খুব বড় নয়, স্ত্রী, 2 মেয়ে, 1 ছেলে আর 1 ভাই।
বহুদিন রোগভোগের পর স্ত্রীর দেহ ভেঙে যাওয়াতে ডাক্তাররা বায়ু পরিবর্তনের ব্যবস্থা দেন। কাজের চাপের জন্য রামবাবু নিজে কলকাতা ছাড়তে পারেননি, ছোট ভাইয়ের সঙ্গে পরিবারবর্গকে পাঠিয়ে দিয়েছিলেন। হঠাৎ পরশু রাতে সেখান থেকে তার ভাইয়ের কাছে এক টেলিগ্রাম আসে, বৌদি মৃত্যুসজ্জায়, অবিলম্বে চলে এসো। কিন্তু টেলিগ্রাম পাওয়ার পর ট্রেন ছিল না বলে রামবাবু পরশু রাত্রে শিমুলতলায় যেতে পারেননি। তিনি গতকাল সকালের ট্রেনে কলকাতা ত্যাগ করেছেন। বাড়িখানা এই পুরাতন আর অতি বিশ্বস্ত কর্মচারী দ্বিজ দাসের জিম্মায় রেখে। দ্বিজদাস ছাড়া বাড়ির ভেতরে আর কেউ ছিল না? হ্যাঁ ছিল, 3 জন বেয়ারা আর 2 জন দারোয়ান। বাড়িখানার 2টো মহল, সদর আর অন্দর। বেয়ারা দারোয়ানদের ঘর সদরের একতলায়, দ্বিজ দাস ছিল অন্দরের দোতলার একখানা ঘরে, রামবাবুর ওই শোয়ার ঘরের ঠিক পাশে। আজ সকালে দেখা যায় দোতলার বারান্দার উপরে পড়ে আছে দ্বিজ দাসের মৃতদেহ। কে তার বুকের উপর ছোড়ার আঘাত করেছে। রামবাবুর ঘরের দরজার কুলুপ ভাঙা। ঘরের ভিতরকার লোহার সিন্দুক থেকে অদৃশ্য হয়েছে এই নগদ 50,000 টাকা আর 30,000 টাকার জড়োয়া গয়না। কতগুলো টাকা ব্যাংকে জমা না দিয়ে বাড়ির ভিতরে রাখা হয়েছিল কেন? আর টাকাটা রামবাবুর হাতে এসেছিল পরশু বিকেলে। রাতে টেলিগ্রাম পেয়ে রামবাবু দুশ্চিন্তায় এই পাগলের মতন হয়ে যান। কাল সকালে উঠেই তাকে তাড়াতাড়ি এই স্টেশনে ছুটে যেতে হয়েছিল বলে এই টাকাটার কোনো ব্যবস্থা করে যেতে পারেননি আর কি। আচ্ছা, অপরাধীরা কি দলে ভারী ছিল? জানি না, তবে এই পদচিহ্ন পেয়েছি 2 জনের। ফোনে তো বললাম 2টো পদচিহ্নই আমাদের পরিচিত। এক চিহ্নের মালিক মণিমোহন, আর অন্য চিহ্নের মালিক আজ অজ্ঞাতবাস করছে। আচ্ছা, তারা বাড়ির ভেতরে ঢুকলো কেমন করে? খিড়কির দরজা দিয়ে। ওখানকার দরজা কি বন্ধ ছিল না? ছিল বলেই তো শুনেছি। তবে জয়ন্তের কাছে এসে সুন্দরবাবু তার কানে কানে বললেন, বাড়ির ভেতরে নিশ্চয়ই অপরাধীদের সহকারী আছে, হয়তো কোনো দারোয়ান বা বেয়ারা। সে খোঁজ করে পরে নেওয়া যাবে ক্ষণ। আপাতত তাদের সবাইকে এই নজরবন্দি করে রাখা হয়েছে। আপনার গৌরচন্দ্রিকা শেষ হলো? আর একটু বাকি আছে, কিন্তু যে সে একটু নয়, দস্তুর মতো গুরুতর একটু। অর্থাৎ? মিনিট 25 আগে আজ শিমুলতলা থেকে দ্বিজ দাসের নামে রামবাবুর এই জরুরি টেলিগ্রামখানা এসেছে। এই যে এই পড়ে দেখো। টেলিগ্রামখানা নিয়ে জয়ন্ত পড়ল। স্ত্রীর পীড়ার সংবাদ মিথ্যা, তার স্বাস্থ্য যথেষ্টই ভালো, অবিলম্বেই কলকাতায় ফিরে যাচ্ছি। জয়ন্ত মৌন মুখে ভাবছে। সুন্দরবাবু বললেন, রামবাবুকে কলকাতা থেকে যথাসময়ে সরাবার জন্য কেউ তাকে মিথ্যা ভয় দেখিয়ে টেলিগ্রাম করেছিল, কিন্তু কে সে? নিশ্চয়ই অপরাধীদের কেউ। আপনার অনুমানই সত্য বলে মনে হচ্ছে। এ তো দেখছি অপরাধীরা রীতিমতো আটঘাট বেঁধে কার্যক্ষেত্রে অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, চলো এইবার বাড়ির ভিতরে চলো। প্রথমেই তারা গিয়ে ঢুকল রামময় বাবুর শয়ন গৃহে, যার ভিতর থেকে টাকা আর গয়না চুরি গিয়েছে। সেটা লোহার সিন্ধুক নয়, স্টিলের আলমারি। আলমারিটা ভালো করে পরীক্ষা করে জয়ন্ত বলল, বেশ বোঝা যাচ্ছে অপরাধীরা কাজ করে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতিতে। তারা নিশ্চয়ই সঙ্গে করে এনেছিল একটা পোর্টেবল অক্সিজেন ট্যাঙ্ক। আগুনের শিখা ইস্পাত গুলিয়ে আলমারির পাল্লা খুলে ফেলা হয়েছে। একেবারে ঝানু অপরাধী। এত কাণ্ড কারখানার মধ্যে কোথাও আধখানা আঙুলের ছাপ পর্যন্ত রাখেনি। মানিক খানিকটা বিস্মিত হয়ে বলল, অথচ আপনি বলছেন তারা তাদের পায়ের ছাপ রেখে গিয়েছে? ছাপ বলে ছাপ, স্পষ্ট ছাপ। সন্দেহজনক। কেন তা জানি না। এখন বাইরে চলুন। বারান্দায় পড়েছিল রক্তাক্ত কাপড় দিয়ে ঢাকা একটা মূর্তি, হতভাগ্য দ্বিজ দাসের মৃতদেহ। বিয়োগান্ত দৃশ্যের কতকটা আমি আন্দাজ করতে পারছি। খুব সম্ভব অপরাধীরা যখন রামবাবুর ঘরের দরজা খুলবার চেষ্টা করছিল, সেই সময় দ্বিজ দাসের ঘুম ভেঙে যায়। তিনি কি ব্যাপার জানবার জন্য হয়তো তাড়াতাড়ি নিচের ঘর থেকে বেরিয়ে আসেন আর সঙ্গে সঙ্গে আক্রান্ত হন। জয়ন্ত দুপা এগিয়ে গিয়ে বলল, এই পদচিহ্নগুলোর কথাই বলছেন? হ্যাঁ। 6 জোড়া পদচিহ্ন, তার মধ্যে 3 জোড়া খুব স্পষ্ট। 2 জন লোকের কাদা মাখা জুতোর ছাপ। চিহ্নগুলো আরম্ভ হয়েছে বারান্দায় একটা নর্দমার কাছ থেকে। মাথা নিচু করে দেখতে দেখতে জয়ন্ত বলল, সুন্দরবাবু, গতকাল রাত্রে এই অঞ্চলে কি বৃষ্টি পড়েছিল? নিশ্চয়ই নয়। আজ সকালে কাগজে আমিও আবহাওয়ার রিপোর্ট দেখেছি। কাল কলকাতার কোথাও এক ফোঁটা বৃষ্টি হয়নি। হয়নি তো হয়নি, তা নিয়ে এত তোমার মাথা ব্যথা কেন? মাথা থাকলেই মাথায় ব্যথা হওয়া সম্ভব। তার মানে তুমি বলতে চাও আমার মাথা থেকেও নেই? আমি ওসব কিছু বলতে চাই না। আমি খালি এই কথাই আপনাকে মনে করিয়ে দিতে চাই যে আগুন না থাকলে যেমন ধোঁয়া দেখা যায় না, ঠিক তেমনি জল না পড়লে মানুষের জুতো কর্দমাক্ত হয় না। চমৎকৃতভাবে সুন্দরবাবু কেবলমাত্র উচ্চারণ করলেন, বাড়ির কোনো বেয়ারাকে ডাকুন। একজন বেয়ারা এলো।
নর্দমার কাছে দেখছি একটা মগ আর একটা খালি বালতি রয়েছে। আগে ব্যবহার করবার জন্য ওখানে সবসময় জল ভরা বালতি থাকে। কাল রাত্রেও ছিল? আগে হ্যাঁ হুজুর, কাল সন্ধ্যের সময় আমি নিজের হাতে ওখানে জল ভরা বালতি রেখে গিয়েছি। কিন্তু বালতিতে এখন জল নেই। তাহলে কাল রাতে কারোর জলের দরকার হয়েছিল হয়তো। আচ্ছা তুমি যাও। সুন্দরবাবু, নর্দমার কাজটা একটু পরীক্ষা করে দেখুন। ওখানে রয়েছে পাতলা কাদার প্রলেপ। এই পদচিহ্নগুলো হচ্ছে প্রদর্শনীর জন্য। প্রদর্শনী? হ্যাঁ, অপরাধীরা এই পদচিহ্নগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চায়। কারণ বুঝবার চেষ্টা করুন আপনি। এসো মানিক, এখানে আমাদের আর কোনো কাজ নেই। জয়ন্ত আর মানিক একসঙ্গে বেরিয়ে গেল। সুন্দরবাবু হতভম্বের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথার টাক চুলকোতে লাগলেন। পরের দিন সকালবেলায় মানিক এসে দেখল কি যেন ভাবতে ভাবতে জয়ন্ত তার লাইব্রেরিতে পায়চারি করছে। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা মনে করবার চেষ্টা করছো, কিন্তু কিছুতেই মনে করতে পারছো না। ঠিক তাই, একখানা বইয়ের নাম কিছুতেই স্মরণে আসছে না। বই? কীরকম বই? সেটাই তো প্রশ্ন। বইখানা কিনে পড়েছিলাম অনেক দিন আগে, আর একটা বিশেষ ঘটনার কথাও মনে আছে, কিন্তু বইখানার নাম মনে আনতে পারছি না বলে বুঝে উঠতে পারছি না ঘটনাটা কাল্পনিক কিংবা সত্য কাহিনী। কিন্তু ঘটনাটা কাল্পনিক হলে কি কিছু ক্ষতি আছে নাকি? আছে বই কি, খুব আছে। সেটা কাল্পনিক ঘটনা হলে আমার অনুমানও অমূলক বলে প্রমাণিত হবে। অনুমানটা কি সেটা তো বলো। ভদ্রেশ্বরের বাগানে আমার প্রতি নিক্ষিপ্ত বুলেটটা এসেছিল কিরকম আগ্নেয়াস্ত্রর ভেতর থেকে, সেটাই আমি বোঝবার চেষ্টা করছি। মানিক বিস্মিতভাবে কিন্তু মুখে কিছু বলল না। জয়ন্ত বইয়ের আলমারিগুলোর ভিতরে তীক্ষ্ণ দৃষ্টিপাত করতে করতে বারবার এদিক ওদিক আনাগোনা করতে লাগলো। মানিক একখানা চেয়ারের উপর বসে পড়ে সেদিনের খবরের কাগজখানা টেনে নিল। এইভাবে কেটে গেল প্রায় 20 মিনিট। হঠাৎ জয়ন্ত চিৎকার করে বলল, পেয়েছি পেয়েছি। আরে আরে কি পেয়েছো? সে বইখানা। কি বই? জোসেফ গোলাম সাহেবের মাস্টার ম্যান হান্টার্স, অর্থাৎ ওস্তাদ মনুষ্য শিকারী। বইখানা প্রথম প্রকাশিত হয়েছিল 1926 খ্রিস্টাব্দে। ওখানে কি কোনো উপন্যাস? মোটেই নয়, ওরা আগাগোড়াই আছে কেবল সত্য ঘটনার পর সত্য ঘটনা। দস্তুর মতো অপরাধ বিজ্ঞানের বই, কাল্পনিক কথা একটাও নেই। তাহলে তো তোমার অনুমান ভুল নয়। খুব সম্ভবত তাই। আচ্ছা আচ্ছা, কিরকম আগ্নেয়াস্ত্র থেকে তোমাকে গুলি করা হয়েছিল বলে মনে করছো? জয়ন্ত জবাব দেওয়ার আগেই বেজে উঠল টেলিফোন। হ্যালো, আরে আজ সকালেও ফোনে সুন্দরবাবু? ব্যাপার কি? এখনই আমাকে আপনার কাছে ছুটতে হবে। কেন? কাল রাত্রেও আবার একটা নতুন নরহত্যা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কে খুন হয়েছেন বললেন? এবারে স্বয়ং মণিমোহন। এবারের ঘটনাস্থলেও সেই অপরিচিত ব্যক্তির পরিচিত পদচিহ্ন পাওয়া গিয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা এখনই যাচ্ছি। মানিক, সব শুনলে তো? ঘটনার স্রোত যে এমনি কোনো দিকেই ছুটবে আমি তা কতটা আন্দাজ করতে পেরেছিলাম। জবনিকা পড়তে আর বেশি দেরি নেই। নাও এখন ওঠো। তখন মর্গে স্থানান্তরিত হয়েছিল মণিমোহনের দেহ। জয়ন্ত আর মানিককে নিয়ে সুন্দরবাবু সেখানে গিয়ে হাজির হলেন। জয়ন্ত চমকৃত হয়ে লক্ষ্য করলে ভদ্রেশ্বরের সঙ্গে মণিমোহনের আকৃতিগত সাদৃশ্য। একরকম দীর্ঘতা, একরকম গঠন এবং প্রায় একরকম মুখ, চোখ, নাক। কেবল ভদ্রেশ্বরের জোড়া ভরু আর মণিমোহনের ভরু জোড়া নয়, এবং ভদ্রেশ্বরের চেয়ে মণিমোহনের রং একটু বেশি ফর্সা। মণিমোহনের চেয়ে ভদ্রেশ্বরের কপালটা একটু চওড়া, কিন্তু এই অল্প স্বল্প পার্থক্য চেষ্টা করলে খুব সহজেই ঢেকে ফেলা যায়। জয়ন্ত বলল, দেখছি মণিমোহন মারা পড়েছে ছোড়ার আঘাতে। হ্যাঁ, ঠিক বুকের উপর মোক্ষম আঘাত। ডাক্তারের মতেই আঘাতের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে। মণিমোহন হয়তো এই ছটফট করবার সময় পায়নি। কোন সময়ের মৃত্যু হয়েছে? ডাক্তার সে সম্বন্ধে কোনো মত প্রকাশ করেছেন কি? ডাক্তারি হিসেবে প্রকাশ, মণিমোহনের মৃত্যু হয়েছে অন্তত গতকাল সন্ধ্যের আগে। মৃতদেহ পাওয়া গিয়েছে কখন? আজ ভোরবেলায়। আপনার মুখে শুনলুম বালির কাছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোডের পাশে একটা সরু গলির ভিতরে মৃতদেহটা পাওয়া গিয়েছে। সে কিরকম গলি, মানে সেখান দিয়ে কি লোক চলাচল হয় না? এই কথা জিজ্ঞাসা করছো কেন? কাল সন্ধ্যার আগে খুন হয়েছে, অথচ লাশ পাওয়া গেছে আজ সকালে। জায়গাটা নিশ্চয়ই অত্যন্ত নির্জন। না, জায়গাটা মোটেও নির্জন নয়। স্থানীয় লোকরা বলে কাল রাত দুপুরেও গলির ভেতরে লাশ টাশ কিচ্ছু ছিল না।
তাহলে মণিমোহন মারা পড়েছে অন্য কোনো জায়গায়, ও তার অনেক পরে গভীর রাতে তার দেহটা ওই গলির ভিতরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে। জয়ন্ত, আগে আমিও ওই সন্দেহ করতে পারিনি। আমি ভেবেছিলাম খুনটা হয়েছে ওই গলিতে, কিন্তু তারপর ডাক্তারের রিপোর্ট পেয়ে মত পরিবর্তন করতে বাধ্য হয়েছে। কিন্তু বলতে বলতে সুন্দরবাবু ভুরু কুচকে মাথা চুলকোতে লাগলেন। থামলেন কেন? ভাবছেন কি? আমি ভাই একেবারেই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি। কেন? সন্ধ্যের আগেই যদি মণিমোহনের মৃত্যু হয়ে থাকে, তবে রাত 12টার পরেও তার মৃতদেহ থেকে কি রক্তের ধারা বইতে পারে? আপনার কথার অর্থ? মৃতদেহ যেখানে পাওয়া গিয়েছে সেখানকার মাটি ভিজে গিয়েছে রক্তের ধারায়। মুখ টিপে হেসে জয়ন্ত বলল, না না, অতক্ষণ পরে মৃতদেহ থেকে রক্ত বেরোতে পারে না। তবে ডাক্তার কি ভুল রিপোর্ট দিল নাকি? সম্ভবত ডাক্তার ভুল করেননি। সুন্দরবাবু, আমি আর একটা ব্যাপার আন্দাজ করতে পেরেছি। কি আন্দাজ? ফোনে আমাকে বললেন না ঘটনাস্থলে পাওয়া গিয়েছে সেই নিরুদ্দেশ অপরিচিত ব্যক্তির সুপরিচিত পদচিহ্ন। হ্যাঁ, সেই পদচিহ্নগুলো পাওয়া গিয়েছে রক্তমাখা মাটির উপরে। কেমন, এই তো? কি আশ্চর্য! কেমন করে জানলে তুমি? বললুম তো আন্দাজে। এ কিরকম আন্দাজ বাবা? এই যে মন্ত্রশক্তিকেও হার মানায়। আমার আন্দাজ প্রায় সত্য হয়ে দাঁড়ায়, কারণ যুক্তি থেকেই তার উৎপত্তি। ধন্য ভায়া, দাদা হয়েও তোমার পায়ে গড় করতে ইচ্ছে হচ্ছে। এখন কি করবে? ঘটনাস্থলটা একবার দেখে আসবে নাকি? না সুন্দরবাবু, প্রয়োজন নেই। আমি মনে মনে মামলাটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছি, কেবল একটু তদন্ত বাকি আছে। বিলম্বে কার্যহানির সম্ভাবনা। শুভ শশীঘ্রম। তা আমাকে কি করতে হবে বলো? জন কয়েক লোক নিয়ে এখনই আমার সঙ্গে চলুন। কোথায় হে? এখনই দেখতে পাবেন। জয়ন্তের নির্দেশে পুলিশের জিপ গাড়ি এসে থামল চন্দ্রনাথ রায়ের বাড়ির সামনে। সবিস্ময়ে সুন্দরবাবু বললেন, জয়ন্ত, তুমি কি ওই চন্দ্রনাথের কাছে এসেছো? হ্যাঁ। তুমি কি ওর বিরুদ্ধে কোনো নতুন প্রমাণ পেয়েছো? কোনো প্রমাণই পাইনি। তবে আমি চন্দ্রনাথের সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করতে চাই। আর আমরা কি করব? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের কথোপকথন শ্রবণ করবেন। এমন সময় বোধহয় গাড়ি থামার শব্দ শুনে চন্দ্রনাথ স্বয়ং বেরিয়ে এসে দাঁড়ালো দোতলার বারান্দায়। তারপর উপর থেকে মুখ বাড়িয়ে বলল, আরে এ কি, আবার সুন্দরবাবুর দল আমার দ্বারে? কি ব্যাপার? আগে হ্যাঁ, আপনাকে একটা খবর দিতে এসেছি, নেমে আসুন। মিনিট দুই পরে চন্দ্রনাথ নিচে নেমে রাস্তায় বেরিয়ে এলো, হাতে সেই মোটা লাঠিখানা। জয়ন্ত বলল, মশাই কি বাড়িতে ওই বাঘমারা লাঠি ছাড়া হয়ে থাকেন না? ওই কোমরে বাতের প্রচণ্ড ব্যথা, লাঠি ছাড়া একদমই চলতে কষ্ট হয়। তাই যে সুন্দরবাবু, আপনি কি একটা খবরের কথা বলছিলেন না? আমাদের রাস্তায় দাঁড়িয়ে কথাবার্তা কইতে হবে নাকি? আপনি কি আমাদের ধুলো পাই বিদায় করতে চান? বেশ, তবে আসুন বাড়ির ভেতরে। সকলে বৈঠকখানায় গিয়ে বসেছে। চন্দ্রনাথ বলল, আচ্ছা, আপনারা এমন কি জরুরি খবর দেওয়ার জন্য এত দূরে ছুটে এসেছেন বলুন তো? আপনার বন্ধু মণিমোহনকে মনে আছে তো? হ্যাঁ, কিন্তু আপনাদের সঙ্গে দেখা হবার পরে তার সঙ্গে কিন্তু আর দেখা হয়নি। জানি না সে কোথায় লুকিয়ে বসে আছে। আমরা এতদিন পরে তাকে খুঁজে পেয়েছি, কিন্তু জীবন্ত অবস্থায় নয়। এই কি বলছেন কি? হ্যাঁ, গতকাল কেউ তাকে খুন করেছে। আমরা তার মৃতদেহ পেয়েছি। ও বাবা, শুনে অত্যন্ত দুঃখিত হলাম। তা অপরাধীর কোনো সন্ধান পেয়েছেন কি? না, মণিমোহনের সঙ্গে শত্রুতা ছিল এমন কোনো লোককে আপনি চেনেন? না, তার কোনো শত্রু বা বন্ধুকেই আমি চিনি না, কারণ তার সঙ্গে তো আমার বেশি দিনের আলাপ নয়। জয়ন্ত এইবার মুখ খুলল। আচ্ছা, আপনার বাড়িতে কখানা ঘর আছে চন্দ্রবাবু? 10খানা। ঘরগুলো একবার দেখাবেন? বাবা, আপনার কৌতূহলটা একটু অদ্ভুত নয় কি? কেন, দেখাতে কোনো আপত্তি আছে? একে একে সব ঘরগুলো দেখিয়ে চন্দ্রনাথ শেষে দোতলায় একখানা ঘরে ঢুকে বললে, কিছু না, আসুন। জয়ন্ত একবার চারিদিকে চোখ বুলিয়ে নিল, তারপর বলল, ওখানে পড়ে রয়েছে 7 জোড়া জুতো। সব জুতোই আপনার? ওই আমার কিঞ্চিত পাদুকা বিলাস আছে তো। আচ্ছা, এইটা হলো আমার শোবার ঘর। জয়ন্ত ঘরের ওই জুতোগুলোর সামনে গিয়ে বসে পড়ল। একে একে সব জুতো হাতে করে তুলে নিয়ে উল্টে পাল্টে পরীক্ষা করে বলল, বাহ, বেশ তো জুতোগুলো। চন্দ্রবাবুর পছন্দ আছে বটে।
তা মশাইয়ের আর কিছু জ্ঞাতব্য দ্রষ্টব্য বা বক্তব্য আছে কি? থাকলে বলে ফেলুন। নিজেই ফিরে যাই, চলুন। সকলে আবার বৈঠকখানায়। সুন্দরবাবুর এক সহকারী কর্মচারী একটা লোককে নিয়ে দাঁড়িয়েছিল। বলল, স্যার, ওই লোকটা বাড়ির বাইরে যাচ্ছিল, আমরা যেতে দিইনি। আমি এবারে চাকর বাবু, বাজারে যাচ্ছিলাম, এনারা আটকে দিলেন। কিন্তু ও বাজারে যাচ্ছে রেশন ব্যাগের ভিতরে এক জোড়া জুতো নিয়ে। জুতো? দেখি দেখি। আর বলবেন না, কোথাকার একটা উটকো লোক আজকে ভোরে রেশন ব্যাগে শুদ্ধ এই জুতো জোড়া আমার বৈঠকখানায় ফেলে দিয়ে গেছিল। তাই চাকরকে আমি বলেছিলাম যেন বাজারে যাওয়ার সময় জুতো জোড়া রাস্তায় ফেলে দিয়ে যায়। জয়ন্ত নিরুত্তর। একখানা আতস কাছের সাহায্যে জুতো জোড়া পরীক্ষা করে চলেছে। বলল, সুন্দরবাবু, গাড়িতে উঠবার সময় আপনাকে কি আনতে বলেছিল মনে আছে? ওই সেই অপরিচিত ব্যক্তির পদচিহ্নের ছাঁচ তো এনেছি। তার সঙ্গে জুতো জোড়া মিলিয়ে দেখুন। গাড়ি থেকে ছাঁচ আনানো এবং জুতোর সঙ্গে মেলানো হলো। অবিকল মিলে গেল, এক চুল এদিক ওদিক নেই। সুন্দরবাবু উত্তেজিত কণ্ঠে বললেন, হত্যাকারীর জুতো। সে বিষয়ে কোনো সন্দেহই নেই। জুতোর তলার দিকে তাকালেই দেখতে পাবেন জায়গায় জায়গায় শুকনো রক্তের দাগ। তার মানে হচ্ছে কাল মণিমোহনকে বধ করবার পরেও এই জুতো জোড়া ব্যবহার করা হয়েছিল। এই জুতো সংগ্রহ করবার জন্যই আমার এখানে আগমন। চন্দ্রনাথ চমকে উঠে বলল, কি বললেন? আপনি জানতেন যে ওই জুতোটা আমার এখানেই আছে? ঠিক জানতুম বলতে পারি না, তবে এরকম একটা সন্দেহ করেছিলুম বটে। এতক্ষণ আমার ধারণা ছিল যে কোনো এক উটকো লোক ওই জুতো জোড়া আমার বৈঠকখানায় ফেলে রেখে গেছে, কিন্তু এখন খুব ভালো বুঝতে পারছি এই হচ্ছে সব পুলিশের কারসাজি। কিন্তু আপনাদের এই কূট কৌশল সব ব্যর্থ হবে, কারণ ওই জুতো আমার পায়ের সঙ্গে মিলিয়ে দেখুন, বুঝতে পারবেন সব। আমি বলছি এ জুতো আমার নয়। জানি ও জুতোর মাপ আপনার পায়ের চেয়ে বড়, কিন্তু আমি কেবল জুতোর আসল গুপ্ত কথাই জানি না। বোধ হচ্ছে আপনার ওই লাঠির গুপ্ত কথাও আমার কাছে অবেদিত নেই। সুন্দরবাবু, আপনি এখন অনায়াসই চন্দ্রনাথকে থানায় ধরে নিয়ে যেতে পারেন। আচম্বিতে চন্দ্রনাথের মুখ হয়ে উঠল বিভৎস এক দানবের মতো। সঙ্গে সঙ্গে ফস করে সে হাতের লাঠি গাছা কোমর বরাবর উঁচু করে তুলে ধরল এবং তৎক্ষণাৎ একটা রিভলভার গর্জন করে উঠল। পর মুহূর্তেই লাঠি গাছা তার হাত থেকে খসে মেঝের উপর পড়ে গেল সশব্দে। চন্দ্রনাথের ডান হাতের কবজির উপরে ফুটে উঠল রক্তে দেখা। চারিদিকে তাকাতে তাকাতে সুন্দরবাবু সবিস্ময় বলে উঠলেন, এই রিভলভার ছুড়ল কে? কে রিভলভার ছুড়ল? সে কথা পরে শুনবেন সুন্দরবাবু, এখন চট করে লাঠি গাছা তুলে নিন দেখি। হ্যাঁ, কিন্তু খুব সাবধান, বোধহয় ওটা লাঠি নয়, কোনো সাংঘাতিক ভয়াবহ অস্ত্র। চন্দ্রনাথের পরিত্যক্ত লাঠিখানা মাটির ওপর থেকে তুলে নিয়ে সুন্দরবাবু আবার বললেন, হ্যাঁ, কিন্তু রিভলভার ছুড়ল কে? রিভলভার ছুড়েছি আমি সুন্দরবাবু। হতেই পারে না। যখন রিভলভারের আওয়াজ হয় তখন তোমার ডান হাত ছিল জামার পকেটের ভিতরে। ঠিক দেখেছেন, এখনো আমার ডান হাত জামার পকেটের ভেতরেই আছে। তবে পকেটের ভেতর থেকেই আমি রিভলভার ছুঁড়েছিলাম। সে কি হে? এই দেখুন, আমার পকেট ছেঁদা করে রিভলভারের গুলিটা বাইরে বেরিয়ে এসেছে। চন্দ্রনাথকে আমি বিশ্বাস করিনি, আর আমার সবচেয়ে বেশি সন্দেহ ছিল ওর ওই মোটা লাঠি গাছার উপরে। আমি জানতুম সে যদি হঠাৎ কোনো চালাকি খেলে বসে তাহলে পকেট থেকে আর রিভলভার বার করবার সময় পাবো না। তাই পকেটের ভেতরেই রিভলভার ধরে আমি আগে থাকতে তৈরি হয়েছিলাম। ধন্যী ছেলে যা হোক। না সুন্দরবাবু, ব্যাপারটায় নতুনত্ব কিছুই নেই। চোখের পলক পড়বার আগেই কাজ সারবার জন্যে মার্কিন গুন্ডাদের মধ্যে এই নিয়মই প্রচলিত আছে। আচ্ছা, এখনো কথা থাক, লাঠি গাছটা আমার হাতে দিয়ে আগে চন্দ্রনাথকে গ্রেফতার করুন। সুন্দরবাবুর হুকুমেই তখন পাহারাওয়ালারা এসে চন্দ্রনাথকে ঘিরে ধরল। দাঁতে দাঁত ঘষতে ঘষতে চন্দ্রনাথ বলল, বটে, হ্যাঁ, আমার বিরুদ্ধে কি প্রমাণ পেয়েছো তোমরা? কি পেয়েছো প্রমাণ? জয়ন্ত জবাব না দিয়ে চন্দ্রনাথের লাঠিখানা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তারপর সকলের দিকে পিছন ফিরে জালনার ধারে গিয়ে দাঁড়িয়ে লাঠিখানা আকাশের দিকে উঁচু করে তুলে ধরল। তারপরে ঘরের সবাইকে চমকে দিয়ে গুরুম করে একটা আওয়াজ। সুন্দরবাবু আঁতকে উঠে বললেন, বন্দুক ছুড়ল কে? আবার বন্দুকটা কে ছুড়ল? আমি। মানে বন্দুকটাও তোমার পকেটের ভিতরে লুকিয়ে রেখেছো নাকি? তখনও লাঠিখানা থেকে ধোঁয়া উঠছে। জয়ন্ত বলল,
না, আমি ছুড়েছি এই লাঠি, বন্দুকটা। এই লাঠি আবার বন্দুকে পরিণত হতে পারে নাকি? গুপ্তির কথা শুনেছি বটে, লাঠির ভিতরে লুকোনো থাকে ছোট তরোয়ার, কিন্তু লাঠি বন্দুক আবার কি চিজ বাবা? হ্যাঁ সুন্দরবাবু, আমার হাতে যা দেখছেন তা লাঠির ছদ্মবেশে বন্দুক ছাড়া আর কিছুই নয়। এই দেখুন, লাঠির রূপো বাঁধানো মুন্ডি, আর এই যে তার তলায় এই যে দেখছেন সোনার ব্যান্ড বা বন্ধনী, আঙুল দিয়ে এটা একটু সরানো যায়, কিন্তু সরবার সঙ্গে সঙ্গেই লাঠির ভেতরে যে ট্রিগার বা টিপকল আছে সেটা পড়ে যাবে, আর ভেতর থেকে বেরিয়ে পড়বে বুলেটটা। কি হে চন্দ্রনাথ, তাই নয় কি? চন্দ্রনাথ ক্রুদ্ধ মুখে গুম হয়ে দাঁড়িয়ে রইল, মুখে কোনো কথা নেই। সুন্দরবাবু চমৎকৃত হয়ে বললেন, এমন আজব বন্দুকের কথা কখনো শুনিনি। না শোনবারই কথা, এই দেশে এরকম বন্দুক থাকতে পারে আমিও আগে তা জানতাম না। তা তবে এই লাঠির গুপ্ত কথা আবিষ্কার করলে কেমন করে তুমি? বলছি শুনুন, এই মোটা লাঠি গাছা দেখলেই অসাধারণ মনে হয় কিনা? এরকম লাঠি নিয়ে কোনো শৌখিন বাবুই হাওয়া খেতে বেরোয় না। লাঠির এই অসাধারণতা প্রথম দিনেই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু আমি তখন ওটাকে ভেবেছিলাম সাধারণ গুপ্তি জাতীয় কোনো অস্ত্র। তারপর আমার প্রথম সন্দেহ জাগ্রত হয় ভদ্রেশ্বরের বাগানে গিয়ে। কেন, সেখানে তো আমরাও ছিল, আমরা তো চন্দ্রনাথের লাঠিকে তখন সন্দেহজনক বলে মনেই করতে পারিনি। গুটি কয় কথা ভেবে দেখুন, ভদ্রেশ্বরের বাগানে আমাদের কোনোই বন্দুকধারী শত্রু ছিল না। মণিমোহন পলাতক, ভদ্রেশ্বর বন্দী। যেদিক থেকে আমাকে লক্ষ্য করে গুলি নিক্ষিপ্ত হয় সেদিকে দাঁড়িয়েছিল কেবল চন্দ্রনাথ, কিন্তু তার হাতে ছিল মাত্র এই লাঠি গাছা। বাগান তল্লাশ করেও অন্য কোনো লোক বা বন্দুক খুঁজে পাওয়া যায়নি, তবে বন্দুক ছুড়লে কে? একমাত্র উত্তর হতে পারে চন্দ্রনাথ, কিন্তু তার কাছে ওই লাঠি ছাড়া আর কোনোই অস্ত্র ছিল না। গুলি তো আকাশ থেকে খসে পড়েনি, তাই সর্বপ্রথম আমার মনে সন্দেহ জাগে, তবে কি চন্দ্রনাথের ওই লাঠির ভিতরেই কোনো রহস্য নিহিত আছে? বাড়ি ফিরে এসে এই নিয়ে ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল অনেকদিন আগে কি একখানা ইংরেজি কেতাবে অদ্ভুত এক লাঠির কথা পাঠ করেছিল, কিন্তু বইখানার নামটা প্রথমে মনে পড়েনি। তারপর আমার লাইব্রেরির আলমারিগুলোর ভিতরে খুঁজতে হঠাৎ যখন বইখানা চোখে পড়ে, তখন মানিকও সেখানে হাজির ছিল। কে মানিক, বইখানার নাম তুমি এরই মধ্যে ভুলে যাওনি তো? নিশ্চয়ই ভুলে যায়নি। বইখানা হচ্ছে জোসেফ গোলাম সাহেবের মাস্টার ম্যান হান্টার্স, তাই তো? ঠিক। ওখানে উপন্যাস নয়, সত্য ঘটনায় পরিপূর্ণ অপরাধ বিজ্ঞানের বই। তারই পাতা উল্টাতে দ্বাদশ পরিচ্ছেদে প্যারিসের অপরাধ জাদুঘরের বর্ণনার মধ্যে খুঁজে পেলুম চন্দ্রনাথের এই লাঠির জুড়ি। কিরকম কিরকম? সম্পূর্ণ ঘটনার কথা পরে আপনি বিস্তৃতভাবে বইখানা পাঠ করলেই জানতে পারবেন। আপাতত আমি সংক্ষেপেই তার কথা বলবো। ফ্রান্সে একবার একটা গার্ডেন পার্টিতে জনৈক ব্যক্তি কোনো অজানা আততায়ীর দ্বারা নিক্ষিপ্ত গুলিতে নিহত হয়। তখনই ঘটনাস্থলে পুলিশ আসে আর সারা বাগান আর প্রত্যেক নিমন্ত্রিত ব্যক্তির জামা কাপড় তল্লাশ করে, কিন্তু বন্দুক বা কোনো রকম আগ্নেয়াস্ত্রই খুঁজে পাওয়া যায় না। অন্য কোনো সূত্র না পেয়ে গোয়েন্দারা খোঁজ নিতে লাগলো নিহত ব্যক্তির সঙ্গে কারোর বিশেষ শত্রুতা আছে কিনা। ফলে এক ব্যক্তির উপরে পুলিশের সন্দেহ হয়। তারপর তার বাড়ি খানা তল্লাশ করে আবিষ্কৃত হয় এমন এক গাছা লাঠি, যা অবিকল এই চন্দ্রনাথের এই লাঠি গাছারই মতো। আচ্ছা, তুমি কি বলতে চাও চন্দ্রনাথ মাথা খাটিয়ে ওই রকম সর্বনেশে লাঠি তৈরি করেছে? সে নিজে হয়তো তৈরি করেনি, হয়তো ইউরোপ থেকে অস্ত্রটা আমদানি করেছে। তাহলে চন্দ্রনাথকে বড় জোর তোমাকে খুন করবার চেষ্টা করেছে বলে আমরা চালান দিতে পারি, কিন্তু আমাদের আসল মামলা কিন্তু এখনো রয়ে গেল সেই তিমিরেই। রূপর নস্যির কৌটোখানা বার করে নস্যি নিতে নিতে জয়ন্ত বলল, মোটেই নয়। চন্দ্রনাথের বাড়িতে আজ যে জুতো জোড়া খুঁজে পেয়েছি, আসল মামলার কিনারা হবে তার সাহায্যে। সে কি, জুতোর মাপ যে চন্দ্রনাথের মাপের চেয়ে বড়? কিন্তু কোনো ঘটনাস্থলে যাবার সময় চন্দ্রনাথ নিশ্চয়ই ওই জুতোর ভিতরে কাগজের নুটি বা প্যাড গুজে দিয়ে কিছুক্ষণের জন্য কোনো রকমের জুতো জোড়া ব্যবহার করত। কেন? পুলিশকে ভোলাবার জন্যে। তাই এটা কেমন করে জানতে পারলে? রামময়বাবুর বাড়িতে যে চুরি আর হত্যাকাণ্ড হয় সেদিন বৃষ্টি হয়নি, তবু ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল মণিমোহনের এই জুতো জোড়া কাদামাখা ছাপ। তারপর দেখা গেল নর্দমার কাছে গিয়ে বালতির জল ঢেলে ধুলো মাখা জুতো ভিজিয়ে কারা ইচ্ছে করেই সেই পদচিহ্নগুলো সৃষ্টি করেছে। মনে আছে সুন্দরবাবু? তখনই আপনাকে আমি বলেছিলাম অপরাধীরা এই পদচিহ্নগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে চায়। তারপর যেখানে মণিমোহন খুন হয় সেখানেও এই জুতো জোড়ার ছাপ পাওয়া যায় রক্ত মাখা মাটির উপরে, অথচ সেখানে রক্ত থাকবার কথা নয়।
কারণ লাশটাকে হত্যাকাণ্ডের অনেক পরে সেখানে স্থানান্তরিত করা হয়েছিল। আসলে সেই রক্তও আমদানি করা। সেখানেও হত্যাকারী এই জুতো জোড়ার ছাপ দেখিয়ে আমাদের ভোলাতে চেয়েছিল। এখন ব্যাপারটা বুঝতে পারছেন? খানিকটা, সবটা নয়। গোড়া থেকে একবার ভেবে দেখুন। চন্দ্রনাথের কুকর্মের সহকারী হলো মণিমোহন। প্রথমেই কে সরকারের জুয়েলারি ফার্মে চুরি, তারপর নন্দলালকে হত্যা করে তাকে মণিমোহন বলে চালাবার চেষ্টা। সেখানেও নন্দলালের, মণিমোহনের আর অজ্ঞাত ব্যক্তির জুতো জোড়ার ছাপ পাওয়া যায়। তারপর ধরা পড়ে মণিমোহন খুন হয়নি, মারা পড়েছে নন্দলালই। পুলিশের সন্দেহ যায় মণিমোহন আর এক অজ্ঞাত ব্যক্তির দিকে। চন্দ্রনাথের উদ্দেশ্যও ছিল তাই। তারপর রামময় বাবুর বাড়িতে খুন, 50,000 টাকা আর 30,000 টাকার জড়োয়া গয়না চুরি। সেখানেও পাওয়া গেল মণিমোহনের আর সেই অজ্ঞাত ব্যক্তির জুতোর ছাপ। তারপর ভিতরে ব্যাপারটা ঠিক ধরতে পারছি না বটে, কিন্তু খুব সম্ভব চোরাই টাকা গয়নার ভাগবাটোয়ারা নিয়ে মণিমোহনের সঙ্গে চন্দ্রনাথের ঝগড়া হয়, যার ফলে মণিমোহনের অকাল মৃত্যু। লাশ অন্যত্র পাঠিয়ে সেখানে আবার পুলিশের অজ্ঞাত সেই ব্যক্তির জুতোর ছাপ রেখে আসা হলো। ফলে চন্দ্রনাথ ভেবেছিল সে নিজে থাকবে একেবারে নিরাপদে, আর পুলিশ খুঁজে মরবে এমন কোনো ব্যক্তিকে পৃথিবীতে যার অস্তিত্বই নেই। চন্দ্রনাথ ঝাঁঝালো গলায় বলল, ও জুতো যে আমার সেটা প্রমাণ করবে কে শুনি? সেবার পুলিশের হাতে দিয়ে তুমি নিশ্চিন্ত হয়ে থাকতে পারো। এই জুতো জোড়া পাওয়া গিয়েছে তোমার বাড়িতে। পুলিশ দেখেই জুতো জোড়া তুমি সরিয়ে ফেলতে গিয়েছিলে। তার উপর এমন আরো অনেক সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা অবস্থা ঘটিত প্রমাণও আছে। তোমাকে ফাঁসি কাঠে তোলাবার পক্ষে যা হবে একেবারে যথেষ্ট। বাবা, যেমন বুনোল তেমনি বাঘা তেঁতুল, যেমন কুকুর তেমনি মুগুর। জয়ন্তীর মতো রোজা না হলে চন্দ্রনাথের মতো ভূতকে শায়েস্তা করতে পারে কে?